আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হলাম। সবাই দ্রুত যুক্ত হন। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। একটু কমেন্টে জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে? কমেন্টগুলো দেখতে হবে আমাদের। কমেন্ট দেখা যায় না কেন? করছে। এভরিথিং ওকে? সাউন্ড ওকে? হুম। কেউ কি নাই নাকি? ওকে, ঠিক আছে। আজকে যে টপিকটা, এই টপিকটা থেকে মানে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এই টপিকটার উপর থেকে। হ্যাঁ, আমরা ইন্টারমিডিয়েট এটা পড়ছি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে হচ্ছে আমরা নিয়ম লিখে দিয়ে আসছি বা মুখস্থ করে আসছি, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে নিয়ম লেখা কিংবা মুখস্থতে কাজ হবে না, আপনাকে মানে হচ্ছে প্রয়োগ করতে হবে। আমাদের ইন্টারমিডিয়েটে যেমন দুইটা ধাপের কোশ্চেন ছিল না, একটা হচ্ছে নিয়ম লেখা আর এটা হচ্ছে আপনার ওই যে প্রয়োগ করা, মানে একটা ভুল উচ্চারণ দেওয়া থাকতো, আপনাকে সেটা শুদ্ধ করে লিখতে হইতো, ঠিক না? ইন্টারমিডিয়েট অ্যাডমিশনে এসে কিন্তু এখন আপনার করলে হবে না, নিয়ম লিখলে হবে না, আপনাকে কিন্তু শুদ্ধ উচ্চারণটা লিখতে হবে। এখন শুদ্ধ উচ্চারণটা মুখস্থ করে গেলে কিন্তু আবার হবে না। ঠিক আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা তাহলে শুরু করতেছি আমরা। হ্যাঁ, আগে বাংলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, আপনাদের অনেক কোশ্চেন আমি মানে আগে উত্তর দিয়ে দিই যে কোশ্চেনগুলো আপনাদের আসে, মানে আপনাদের পক্ষ থেকে যে কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে স্যার যে আমি আমি বাংলা বি ইউনিট দেখাবো বা আমি বি ইউনিটে পরীক্ষা দিব, এই ক্লাসগুলো বি ইউনিটের জন্য এনাফ হবে কিনা? আমরা যেই ক্লাসগুলো নিব সেগুলো বি ইউনিটের জন্য এনাফ হবে, নো প্রবলেম। তবে বি ইউনিটে কিছু ডিপলি পড়া আছে যেগুলো আবার এই ইউনিটে নাই, যেমন কারক বিভক্তি বা সামথিং প্রত্যয় ধাতুর কিছু পার্ট। ঠিক আছে? যদিও আমরা এই ক্লাসগুলো আপনাদেরকে দিব, তো আমরা যেই ক্লাসগুলো নিব এগুলো বি ইউনিটের জন্য এনাফ। ঠিক আছে? তবে বি ইউনিটে একটু ডিপলি পড়তে হবে, প্রথম পত্রটাও একটু ডিপলি দেখতে হবে আর কি, সেগুলো আপনার নিজের পড়ে নিতে হবে। 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে স্যার ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো নাকি বাংলা দেখাবো, এইটা নিয়ে ভাই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সিটটা আসল। হ্যাঁ, আপনার যেটার প্রতি কনফিডেন্স থাকে আপনি ওইটাই দেখাবেন। আমার কথাতে আপনি যেমন বাংলা দাগাবেন না, তেমনিভাবে ম্যাথ না পারলে আপনার ম্যাথ দাগানো এটা কোনো বুদ্ধিমানের কোনো কাজ না, কিংবা বায়োলজি না পারলে বায়োলজি দাগানো এটা কোনো বুদ্ধিমানের কাজ না। অ্যাডমিশন টেস্টের সময় একটা নাম্বারেরও অনেক গুরুত্বপূর্ণ, একটা নাম্বারেরও। বুঝা গেছে কথাটা? তো যেটার উপর আপনার কনফিডেন্স থাকবে সেটাই আপনি শুরু করবেন। 3 নম্বর একটা কোশ্চেন, ভাই এখন থেকে শুরু করলে পারবো কিনা? আমার এই কোশ্চেনের রিপ্লাই আরেকটা কোশ্চেন আপনার, আপনি শুরু করেন নাই কেন? আপনি এখনো শুরু করেন নাই কেন? অ্যাডমিশন টেস্ট আপনাকে পাস করানোর জন্য নিবে না, আপনাকে ফেল করানোর জন্য নিবে। আমাদের সাজেশনের পিছনে না পড়ে দেখুন, আমরা না বললে কি আপনারা পড়বেন না? পরীক্ষা কি আমি দিব বলেন? আপনি এখন শুরু করেন নাই, উই হ্যাভ টু ডু, এই কাজ করে কিন্তু অ্যাডমিশন হবে না। উই হ্যাভ ডান, এইটা শেষ করে ফেলছি, তারপর হচ্ছে আমাদেরকে বলেন যে ভাইয়া এটা শেষ করে ফেলছি, এখন আমার আর কি কি করতে হবে, ভাই এইটা কি শেষ করতে হবে? এই ধরনের কোশ্চেন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে? ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মোটামুটি আমি দেখতেছি আর কি। আর এখন যত দিন যাবে তত হতাশা বাড়বে, যত দিন যাবে, কারণ সেই যে পড়ছেন এগুলা মাথায় নাই সব কিছু, পরীক্ষার হলের মধ্যে লিখতে পারতেছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন। ভাই এটা আপনার জন্য ভালো, আপনাকে কনফিউজড করতেছে, টাফ কোশ্চেনে এক্সাম নিচ্ছে, পরীক্ষার হলের কড়া গার্ড হচ্ছে, এটা আপনার অ্যাডমিশনের জন্য খুবই ভালো। বিশ্বাস করেন, বিওপি এক্সাম যদিও সামনে, অ্যাডমিশন হলের যে এক্সপিরিয়েন্সটা, এইটা কখনোই আপনি কোচিংয়ের মডেল টেস্ট, অনলাইন মডেল টেস্ট এগুলো দিয়ে পাবেন না। অ্যাডমিশন হলের সিনারিওটা পুরোটাই ভিন্ন, নিজের নাম পর্যন্ত মানুষ ভুলে যায় আতঙ্কের কারণে। ওই 1 ঘন্টায় যে খেলাটা দেখাইতে পারবে সেই কিন্তু ছক্কা। ওকে, তাহলে আমরা শুরু করি, অনেক বকবকানি শুরু হইলো আজ। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড তাহলে আশা করি ঠিক আছে। হুম,
প্রথমে আমরা উচ্চারণের নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, সোনার প্রতিদান। আজকে সোনার কবিতাটা পুরা অ্যাডমিশন স্টাইল থেকে কত ধরনের ব্যাখ্যা করা যেতে পারে, কত ধরনের কোশ্চেন আসতে পারে, সবগুলো আপনাদের দেখাবো। আজকে কপালে শনি আছে কিন্তু আপনাদের। লেটস ওকে স্টার্ট, আমাদের শুরু। ফার্স্টেই দেখেন যেই বিষয়টা, আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একবারে বুঝে বুঝে আমরা একটু করব। আমরা আমরা মানে হচ্ছে যেটা বুঝবেন না ওটা কমেন্টে জানাবেন। শুরুর থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রথমে এটা হচ্ছে স্যার, বানান আর উচ্চারণ দুইটা বিষয় কিন্তু এক না। আমাদের বানান আর উচ্চারণ সর্বদা এক হয় না, তার মানে কিছু সময় আমাদের এক হইতে পারে। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে উচ্চারণ, আমরা কিন্তু এখন বানান দেখতেছি না। যেমন দেখেন ইংরেজিতে আমরা যদিও বানান লিখতেছি কনোলেডজ, ঠিক না? আমরা বানান লিখতেছি কনোলেডজ, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু করতেছি হচ্ছে নলেজ। দেখছেন? তাহলে বানান আর উচ্চারণ কি একরকম হলো? কখনোই কিন্তু একরকম হইল না। আবার দেখেন সেম বাংলায় যেমন আমরা লিখতেছি দাহ, লিখতেছি কিন্তু দাহ, উচ্চারণ করতেছি কিন্তু আমরা দাহ্য। দেখছেন? তাহলে বানান আর উচ্চারণ এখানে কি বলা হচ্ছে? সর্বদা এক হয় না, সর্বদা। যেমন আরেকটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল দেখেন এস আছে না, এস, এস এর উচ্চারণটা হচ্ছে দন্তস্বর মতো, মানে দন্তস্বর উচ্চারণটা হয় এস এর মতো, ঠিক আছে? এখন আমরা যখন লিখতেছি বাসা, দেখেন এটার উচ্চারণ হওয়া দরকার ছিল বাসা, কিন্তু আমরা উচ্চারণ করতেছি হচ্ছে বাসা। দেখছেন? তাহলে বানান আর উচ্চারণ কিন্তু এক হইল না। সেম দেখেন এস এইচ এর মতো উচ্চারণ হইল তালব্যস্য, তালব্যস্যর উচ্চারণ হচ্ছে এস এইচ। তো আমি উচ্চারণ লিখতেছি হচ্ছে দেখেন কি শ্রম, মানে আমাদের বানান হিসাবে উচ্চারণটা হয় শ্রম, কিন্তু উচ্চারণটা আসলে কিন্তু আমরা শ্রম করতেছি না, আমরা করতেছি হচ্ছে শ্রম। ঠিক আছে? তার মানে দেখেন বানান আর উচ্চারণ কি হয় না? সর্বদা এক হয় না। এখন আপনি বলতে পারেন স্যার কখনোই কি এক হবে না? না, কখনো এক হওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি সর্বদা এক হওয়া। অধিকাংশ ক্ষেত্রেই এক হয়, যখন এক হয় না সেটার জন্যই আমাদের হচ্ছে নিয়মগুলো। বুঝতে পারছেন? আর একটা জিনিস মনে রাখবেন, এখানে হসন্ত না দিলে, হসন্ত না দিলে মানে কোথায় হসন্ত দিতে হবে, না দিলে নাম্বার কাটা যাবে। হসন্ত না দিলে নাম্বার কাটা যাবে, এতটুকু বুঝতে পারছেন? সন্ধিতে আপনি হসন্ত দিলেও কি আর না দিলেও কি, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে হসন্ত দেওয়া বা না দেওয়া জরুরি কিছু না, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি আপনি হসন্ত না দেন তাহলে নাম্বার কাটা যাবে। ইজ ইট ক্লিয়ার? প্রথম কথাটা আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে আসেন, কি বলতেছি? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনির উচ্চারণ থাকে। কি বলতেছি আমরা? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনির উচ্চারণ থাকে। এইটা কেমন? আমরা ইংরেজিতে পড়ছি প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, ঠিক না? যেমন দেখেন আমি যদি ইংরেজিতে লিখি বি, বি মানে কি বি প্লাস ই, এরকম না? আমরা জানি না 5টা ভাওয়েল আছে এ আই ও ইউ। আচ্ছা, সেম যদি আমি লিখি আর, আর মানে কি বলেন তো? এ প্লাস আর, এরকম না বিষয়টা? মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ বা প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে। ভালো কথা। এবার বাংলাতে দেখি আমরা ক, ক মানে কি? কর সাথে একটা অ আছে কিনা দেখেন তো, অ আছে। বর মানে কি? বর সাথে একটা অ আছে। আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ রয়ে যায়, এই জন্য এই অটাকে বলে নীলিন বর্ণ। নীলিন মানে বুঝছেন? মানে সবার সাথে এটা মিলে যায়, এটা সবার সাথে মিলে যায়, এটার কোনো সিম্বল লাগে না। কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে স্যার যেমন শব্দ গঠনে। এবার কিন্তু দেখেন শব্দ গঠনের কথা বলতেছি। শব্দ গঠনে যদি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ না হয়, মানে কি বলা হচ্ছে? কনসোনেন্টের সাথে যদি ভাওয়েলের উচ্চারণ না হয় সেক্ষেত্রে হসন্ত চিহ্ন হবে। কিছুই আমরা বুঝলাম না এটা শব্দ গঠনে। যেমন দেখেন সাকিব, আচ্ছা সাকিব শব্দটা যদি আমি ইংলিশে লিখি এস এ কে আই বি, সাকিব, ঠিক না? এখন দেখেন এস এর সাথে দেখেন একটা এর উচ্চারণ হয়েছে, ঠিক না? এস এর সাথে একটা এর উচ্চারণ হয়েছে, তেমনিভাবে স্বর সাথে দেখেন একটা আর উচ্চারণ হয়েছে, ঠিক না? এরপর দেখেন কের সাথে একটা আইর উচ্চারণ হয়েছে, তেমনিভাবে কর সাথে একটা রস্যির উচ্চারণ হয়েছে, দেখছেন?
কিন্তু দেখেন এখানে বির সাথে কিন্তু কোনো ভাওয়ালের উচ্চারণ নাই শব্দ গঠনের ক্ষেত্রে। তেমনিভাবে আমাদের বাংলাতেও দেখেন আমরা সাকিব বলি না, সাকিব বলে থেমে যাই। এই জন্য দেখেন হসন্তটা কার সাথে হবে? বর সাথে হবে। মানে যেখানে ব্যঞ্জন বর্ণটা আপনাকে থামতে হবে সেই জায়গাটাই আমরা হসন্ত দিব। এটা আবারও বলতেছি, এটা প্রচুর ভুল করবেন আপনারা। সেম দেখেন ফারুক, আমি যদি ফারুক শব্দটা দেখি এফ এ, স্যার নিজের নাম নিয়ে করতেছে ফারুক। এখন দেখেন এফ এর সাথে দেখেন একটা এ আছে, দেখছেন এফ এর সাথে একটা এ আছে, আর এর সাথে দেখেন একটা ইউ আছে, ভালো কথা। কিন্তু কে এর সাথে দেখেন কোনো কিছুর উচ্চারণ নাই, ফারুক ফারুকি ও সরি কিছু নেই, ঠিক আছে। তো এই জন্য দেখেন আমরা ফর সাথে আকার আছে, রস সাথে রস্য আছে, কিন্তু কর সাথে যেহেতু কোনো উচ্চারণ নাই এই জন্য হসন্তটা আমি কোথায় দিছি? কোথায় হসন্তটা দিছি? আমি কর মধ্যে। বুঝা গেছে বিষয়টা? এখন আমরা যদি একটা শব্দ দিই রহিমা, বলেন তো স্যার রহিমা শব্দের মধ্যে কোথায় হসন্ত হবে? রহিমা শব্দের মধ্যে বলতে পারবেন? এরপর দেখি, মনে হয় আমি একটা শব্দ লিখলাম সাহিত্য। এখন সাহিত্য শব্দের মধ্যে কোথায় হসন্ত হবে? সাহিত্য শব্দের মধ্যে রহিমার মধ্যে না শ্রাবণ, রহিমার মধ্যে হসন্ত হবেই না। কেন হবে ভাই? রর মধ্যে দেখেন এখানে একটা অর উচ্চারণ হয়েছে, ঠিক না? রর মধ্যে একটা অ উচ্চারণ হয়েছে, হর মধ্যে রস্যি উচ্চারণ হয়েছে, মর মধ্যে আ উচ্চারণ হয়েছে। হসন্ত হবে কেন? এখানে তো হসন্ত হবেই না। গুড। এবার দেখেন সাহিত্য শব্দের মধ্যে কোথায় হচ্ছে হসন্ত হবে? সাহিত্যের মধ্যে দেখেন পেস লাগাই দিই, ইংলিশে কনভার্ট করলে আপনি অনেকটা পেয়ে যাবেন। সাহিত্য ফর এক্সাম্পল আমি লিখলাম এস এইচ এ সা, এস আই হি, ডাবল টি ও, এই তো সাহিত্য। তো আমরা এভাবেই লিখবো, ঠিক না? সাহিত্য। তো এখন দেখেন খেয়াল করেন মজার বিষয়, যেমন দেখেন এস এর সাথে দেখেন একটা এস, এইচ এর সাথে একটা এ আছে, তার মানে এখানে দেওয়া যাবে না। এইচ এর সাথে দেখেন একটা আই আছে, এখানেও দেওয়া যাবে না। এবার দেখেন ডাবল টি, ডাবল টির মধ্যে দুইটা কনসোনেন্ট একসাথে, মানে দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে হয়ে গেছে। তাহলে কোনটার মধ্যে আমরা বলেন তো হসন্তটা দিব? আমরা দিব হচ্ছে এই যে এইটা যখন লিখবো শুধু প্রথম টিটা, তখন কিন্তু আমাদের হসন্ত দিতে হবে। তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে হবে? সাহিত্যর উচ্চারণটা দেখেন এই যে তালব্যস্য আকার, তালব্যস্য আকার, হয় রস্যিকার হি, ত হসন্ত, দেখছেন ত ওকার। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন আমার কথাটা? কোথায় হসন্ত দিচ্ছি আমরা? যেখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে না ওই জায়গাটা কিন্তু আমরা হসন্ত দিব। ইজ ইট ক্লিয়ার? একটু বুঝতে পারছেন? মনে করেন আমি লিখলাম সাম্য, এই দেখেন একটা বিষয় কি দেওয়া যায়? সাম্য। এখন এই দেখেন সাম্য শব্দের মধ্যে কোথায় হসন্ত হবে? ইংরেজিতে কনভার্ট করে একটু আমরা দেখি। হ্যাঁ, ইংরেজিতে কনভার্ট করলে যদি আমরা দেখি এটার উচ্চারণটা হবে কি? এস এইচ এ এম এম ও, ঠিক না? সাম্য। তাহলে এখন দেখেন কোথায় আমরা হসন্ত দিব? দেখেন এস এইচ এ, এখানে তো একটা এর উচ্চারণ হয়েছে, এস এইচ এ এখানে এর উচ্চারণ হয়েছে, তার মানে এখানে আমরা দিতে পারবো না। এখানে দেখেন দুইটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ একসাথে, তাহলে হসন্ত কোনটার মধ্যে হবে ভাই? হসন্ত হবে এইটার মধ্যে। তাহলে উচ্চারণটা আমরা কিভাবে করব বলেন তো? সাম্য, তালব্যস্য আকার, ম হসন্ত, ম ওকার। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? একেবারে সহজ। তো এইটা আপনারা ভুল করবেন, কিন্তু আগে বলে রাখতেছি যে কোথায় হসন্ত দিব আর কোথায় হসন্ত দিব না। যখন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হবে তখন হসন্ত হবে না, কিন্তু যদি ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরধ্বনির উচ্চারণ না হয় তখনই কি হবে? হসন্ত হবে। শেষ। ওকে, এরপর আসেন আমাদের বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে? এই যে আরেকটা ঝামেলা। দেখেন বিবৃত মানে হচ্ছে স্যার মুখটা খোলা থাকবে। কি বলা হচ্ছে? বিবৃত মানে হচ্ছে মুখটা খোলা থাকবে, ওপেন লিখে দিলাম। যেই ধ্বনি উচ্চারণের সময় মুখটা সম্পূর্ণ উন্মুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে বিবৃত। আর যে ধ্বনি উচ্চারণের সময় মুখটা ক্লোজ থাকে সেটাকে বলি আমরা সংবৃত। মুখটা পুরা খোলা থাকলে হবে বিবৃত, মুখটা ক্লোজ থাকলে হবে কি? সংবৃত। এখন দেখেন স্যার আমরা কয়েকটা স্বরধ্বনি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ঝামেলা লাগে একটু।
যেমন দেখেন স্বরধ্বনি হচ্ছে 7টা, স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্বউ, এ, ও আর এ। এখন আপনারা বলেন তো কোন ধ্বনিটা উচ্চারণের সময় মুখটা সবচেয়ে বেশি আমার খোলা রাখতে হচ্ছে? আপনারাই বলেন কোন ধ্বনি উচ্চারণের সময় মুখটা বেশি খোলা রাখতে হচ্ছে? কোনটা হবে আনসার? দেখেন তো আপনারা। আমার মনে হয় এখানে স্বরেও স্বরে আ আ আ উচ্চারণে দেখেন মুখটা বেশি খোলা রাখতে হচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের বিবৃত। আর কোন ধ্বনি উচ্চারণের সময় মুখটা বেশি ক্লোজ রাখতে হচ্ছে? ক্লোজ। প্যাচ লাগবে কোথায় আপনাদের জানেন? রস্বই এবং রস্বউর মধ্যে একটা প্যাচ লাগবে, ই উ, ই উ। এখন বলেন তো কোনটার মধ্যে মুখটা বেশি ছোট হয়ে যাচ্ছে বলেন তো? উ উচ্চারণে না? তাহলে এইটা হচ্ছে আমাদের সংবৃত। কথাটা কি বুঝতে পারছেন? ই উ, দেখেন তো উ উচ্চারণের মধ্যে মুখটা বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় স্যার অর্ধ বিবৃত কোনটা, খুবই সহজ। আমি দেখব যে বিবৃত হচ্ছে এরপরের অংশ কোনটা। আ তো বিবৃত, আ তো সবচেয়ে বেশি। এরপরের অংশে কোনটা আছে? এরপরের অংশ দেখেন এ, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি অর্ধ বিবৃত। এখন যদি আপনাকে বলা হয় স্যার অর্ধ সংবৃত কোনটা, অর্ধ সংবৃত কোনটা, কোনটা হবে বলেন তো? বাস এরপরের অবস্থানটা এইটা, এই যে অর্ধ সংবৃত। বুঝা গেছে বিষয়টা? কম্পারেটিভলি কোনটা কম বিবৃত, কোনটা কম সংবৃত, ওইটাকেই আমরা বলতেছি হচ্ছে অর্ধ সংবৃত। বুঝা গেছে? সহজ না বিষয়টা? একেবারে সহজ না? এখন এখান থেকে আমাদের একটা কোশ্চেন, যেমন দেখেন অধ্বনির 2 রকম উচ্চারণ পাওয়া যায়। অধ্বনির একটা হচ্ছে অ অর মতোই উচ্চারণ পাওয়া যায়, একটা অ ওর মতো উচ্চারণ পাওয়া যায়। এখন আপনারাই বলেন তো স্যার কোনটা বিবৃত হবে কোনটা সংবৃত হবে বলেন তো? আমি কিন্তু সংজ্ঞা পেয়ে গেছি। বিবৃত মানে হচ্ছে মুখটা খোলা থাকবে, বিবৃত মানে হচ্ছে কি মুখটা খোলা থাকবে। তাহলে এখানে কোনটা হবে বলেন তো স্যার? এইটা হচ্ছে বিবৃত আর ওটা হচ্ছে কি সংবৃত। কম্পারেটিভলি, কম্পারেটিভলি আপনি এইটার সাথে আবার এইটা মিলান না স্যার। আপনি বলতেছেন সংবৃত এখানে হ্রস্ব, অথচ এখানে বলতেছেন ও, এটার কারণটা কি? না, এটা হচ্ছে টোটাল আলোচনা আর এটা হচ্ছে কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে। এটা বুঝে গেছে বিষয়টা? সেম আমরা যদি দেখেন আরেকটা ধ্বনি আছে এ। এ ধ্বনির উচ্চারণ 2 রকম, একটা হচ্ছে এ এর মতো হবে, একটা এ এর মতো হবে। এখন আপনারাই বলেন তো স্যার কোনটা বিবৃত হবে কোনটা সংবৃত হবে? ইজি বিষয়, দেখেন কোনটা হবে বলেন তো? এ হচ্ছে বিবৃত, এ হচ্ছে সংবৃত। ইজ ইট ক্লিয়ার? পড়া বুঝতেছেন স্যার? পড়া বুঝতেছেন? যেই ধ্বনিটা উচ্চারণের সময় মুখটা খোলা থাকবে সেটা বিবৃত, যেই ধ্বনিটা উচ্চারণের সময় মুখটা তুলনামূলকভাবে বন্ধ থাকবে সেটা হচ্ছে আমাদের সংবৃত। শেষ। আশা করি বুঝতে পারছেন। এবার দেখি আমরা অক্ষর নির্ণয়ের কৌশল। ভাই এটা প্রায় প্রতি ভার্সিটিতেই আসে, অক্ষর নির্ণয়ের কৌশল। বিশেষ করে বাংলার জ্বালাটা চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি, বাংলা জ্বালাটা। অক্ষর নির্ণয়ের কৌশলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে স্যার, সেটা হচ্ছে আমি 2টা উপায় দেখাচ্ছি। একটা হচ্ছে বাংলিশ করব আমরা, একটা শব্দকে আমরা বাংলিশ করব। বাংলিশ করে আমরা যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর, ভালো করে মনে রাখেন, যতগুলো ভাওয়েল কি বলতেছি আমরা উচ্চারণ হবে ততগুলো অক্ষর। আবার যদি একই সাথে 2টা ভাওয়েল যদি আমাদের উচ্চারণে চলে আসে তাহলে একটা অক্ষর হবে। একই সাথে যদি 2টা ভাওয়েল আমাদের উচ্চারণে চলে আসে তাহলে আমাদের একটা অক্ষর হবে। বুঝি নেই কথাটা? আসেন আমরা দেখি। মনে করেন শব্দটা আমি লিখলাম সমাবর্তন। সমাবর্তন, এটা একটা ভার্সিটি কোশ্চেন, সমাবর্তন। আচ্ছা, এখন দেখেন সমাবর্তন শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে আমরা ধরবো কিভাবে? আমরা একটু আংলিশ করি, এটাকে আংলিশ করলে বুঝতে পারবো। মনে করেন এস এইচ ও এম এ বি এ আর টি এ এন, সমাবর্তন। এই তো, এইটা হচ্ছে সমাবর্তন। আচ্ছা এবার দেখেন স্যার সমাবর্তন শব্দের মধ্যে দেখি আমরা কয়টা ভাওয়েলের উপস্থিতি আছে। 1 নম্বর দেখেন এস এইচ ও একটা, এম এ আরেকটা, বি এ আরেকটা, টি এ এন। দেখছেন
তাহলে এখানে কয়টা ভাওয়েলের উচ্চারণ হইতেছে বলেন তো? 4টা ভাওয়েলের উচ্চারণ আছে, তার মানে এখানে 4টা অক্ষর। তাহলে এখানে অক্ষর কয়টা আছে? 4টা। আরেকটা দিই আমরা, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, এটাও ভর্তি পরীক্ষায় আসছে, বিশ্ববিদ্যালয়। আসেন আমরা ইংলিশ করে দেখি, পরে বাংলিশ করে দেখতেছি। বিশ্ববিদ্যালয়, যেমন দেখেন বিশ্ববিদ্যালয় শব্দটা লিখলে আমরা কিভাবে লিখবো? BISHWABI কি DDYALOY, কি জানি আল্লাহ জানে, হয়েছে নাকি? বিশ্ববিদ্যা, না এখানে অনেক বেশি হয়ে গেছে, বিদ্যালয়, এই তো এরকমই তো মনে হয় সামথিং। এখন দেখেন BI, খেয়াল করেন BI এখানে একটা দেখছেন, SHWA এখানে একটা দেখছেন, BI আরেকটা, DA আরেকটা, LOY দেখছেন। কয়টা তাহলে বলেন তো? বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে হচ্ছে 5টা। বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে তাহলে কয়টা আছে? 5টা। এখন আপনি বলতে পারেন স্যার পরীক্ষার হলে তো আমার ইংলিশ দেখে দেখে বলাটা আমার জন্য মুশকিল, আমার এগুলো মনে নাও থাকতে পারে। এছাড়াও দেখেন এক একজন এক এক রকমভাবে স্পেলিং করে, তখন তো ঝামেলা হয়ে যাবে না আপনার জন্য। এই জন্য আরেকটা উপায় আছে, মনে করেন আমি এই বিশ্ববিদ্যালয় শব্দটা থেকে আমি কিভাবে বের করবো এগুলা, খেয়াল করেন। মনে করেন বির মধ্যে রস্বই আছে একটা, স্বর মধ্যে একটা অ আছে 2টা, এ বির মধ্যে একটা রস্বই আছে 3টা, দর মধ্যে একটা আকার আছে 4টা, লর মধ্যে একটা অ আছে 5টা। দেখছেন আমি বাংলিশ করা ছাড়াও বের করতে পারবো। এবার দেখেন আমরা সমাবর্তন শব্দটাই যদি আমরা দেখি, দেখেন স্বর মধ্যে একটা অ আছে একটা, স্বর মধ্যে একটা অ, মার মধ্যে আ গেল, বর মধ্যে অ, তর মধ্যে অ, দেখছেন কয়টা? 4টা। বুঝা গেছে বিষয়টা? মানে বাংলিশ করা ছাড়াও কিন্তু আমি পারবো। এখন দেখেন যদি বলা এরকম কি দেওয়া যায়, একটা শব্দ বলেন দেখি। বিজ্ঞান, না এত সহজ হয়ে যায় এটা। আর রহিমা, আরো সহজ দিল। রহিমা শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? খুবই সহজ, আমি কিভাবে বের করবো এগুলো বলেন তো স্যার? রর মধ্যে একটা অ আছে, ভালো, হর মধ্যে ই আছে রহি, মর মধ্যে আ আছে, তার মানে এখানে কয়টা অক্ষর আছে? 3টা। আমি এবার দেখি তো ইংলিশ করে দেখি আমরা, RAHIMA, দেখছেন 1 2 3, এই যে আইটা 1 2 3, দেখছেন বাংলিশ করা ছাড়াও কিন্তু আমরা বের করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? এখন কি বলতেছি, 2টা ভাওয়েল যদি পাশাপাশি থাকে তাহলেও কিন্তু একটা অক্ষর হবে। কিভাবে 2টা ভাওয়েল পাশাপাশি থাকলে একটা অক্ষর হবে? মনে করেন আমি লিখলাম জুই, একটা বানান লিখলাম জুই, তো জুই শব্দের উচ্চারণটা আমরা বাংলিশ করলে কিভাবে হবে বলেন তো, বা ইংলিশ করলে JUI, জুই। এখন দেখেন ইউ আর আই 2টা কিন্তু একসাথে হয়ে গেছে, তার মানে এখানে কয়টা অক্ষর হবে বলেন তো? একটা অক্ষর। জুই শব্দের মধ্যে কয়টা অক্ষর বলেন তো? একটা অক্ষর হবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝা গেছে? এবার আপনাদেরকে রাজশাহী ভার্সিটির কোশ্চেন দিই, এটা রাজশাহী ভার্সিটি ছিল, খুবই সহজ। বলেন ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? এত সহজ কোশ্চেন যদি দেয় পোলা হয়তো 100% চান্স পাবে। ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? ফেসবুক, সফল, দেখেন সফল কয়টা হবে বলেন? 2টা হবে না? স আর ফ, সফল। ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে দেখি, পারেন কিনা আপনারা? কি ব্যাপার, কেউ কিছু বলে না কেন? আচ্ছা, ভেরি গুড। 2টা 3টা, অনেকে বলতেছেন 2টা, অনেকে বলতেছেন 3টা, লাগছে প্যাচ। 2টা যারা বলতেছেন তাদের পক্ষে যুক্তি কি? আমার কাছে 3টা মনে হইতেছে না। সোহান, এই তো তুষারকান্তি দাস 3টা বলতেছেন। 3টা না এটা? এইগুলো আপনার কি ভার্সিটি কোশ্চেন? এগুলো তো এমনি পারা যায়। সুমায়া বলছেন, দেখেন স্যার এটাই হচ্ছে ভার্সিটি, আপনারে সহজ এমনভাবে কোশ্চেন দিবে, ঠিক আছে, আপনি শেষ।
ওইখানেই ধরা। এত সহজ কোশ্চেন দিছে, কে না পারে এটা, ঠিক আছে, কিন্তু এখানে ধরাটা খাবেন। স্যার ফেসবুক শব্দের মধ্যে বেসিক্যালি হচ্ছে এখানে অক্ষর আছে হচ্ছে 2টা। এই লাগছে প্যাচ স্যার, আপনার কথার সাথে তো মিলতেছে না। ম্যান ইজ মর্টাল। কিভাবে? আমরা বলছি স্যার যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে। আচ্ছা বলেন তো স্যার, এখানে কি ইর উচ্চারণ কি হয়? বলেন তো, এখানে কি ইর উচ্চারণ হয়? হয় না। আমরা কি ফেসিবুক বলি না ফেসবুক বলি? বলেন তো কি এখানে কি ইর উচ্চারণ হয়? হয় না। এখানে 2টা আছে, এই এ একটা আছে আর 2টা বি মিলা, মানে 2টা ও মিলা একটা হইছে, এই হচ্ছে 2টা। বুঝতে পারছেন? এখন যদি বলা হয় এরকম, দেখেন এতক্ষণ তো ভালোই ছিলাম, আগেই তো ভালো আছিলাম। নলেজ শব্দের আমি দিয়া বললাম এখানে কয়টা অক্ষর আছে? নলেজ। এই ফেসবুকের ব্যাখ্যাটা বুঝতে পারছেন? নলেজ। যদি আপনারা এটা না বাইর করতে পারেন, জাস্ট মানে ইয়া করেন, ইংলিশ করেন, বাংলাটা উচ্চারণ লেখেন, তাহলে হবে নলেজ। কয়টা অক্ষর আছে ভাই? এখানে 2টা আছে, নর মধ্যে একটা অ আছে, লর মধ্যে একটা এ আছে। এখন এখানে মিলেই আমরা নলেজ। কিভাবে? এন কে এন ও এইটা ঠিক আছে, এল ই এটা ঠিক আছে, কিন্তু দেখেন তো স্যার এই যে ই যেটা আছে, ইর উচ্চারণ তো হচ্ছে না। আমরা কি নলেজই এটা বলতেছি না নলেজ? তাহলে অক্ষরের চিহ্ন এটা বুঝতে পারছেন তো? অক্ষরের চিহ্ন এটা যে যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। যদি কোনো ভাওয়েল উচ্চারণ না হয় তাহলে কিন্তু সেটা আমাদের কি হবে না, অক্ষরের মধ্যে আমরা কাউন্ট করব না। ওকে, ফ্রম এফআরবি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এফআরবি যারা করছেন, এফআরবি তো কিন্তু এগুলো পড়াইছিলাম। আচ্ছা নিয়ম পড়াই গেলেই হইতো। তাহলে শেষ, আমাদের ভূমিকা শেষ। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের ভূমিকা বা কনসেপ্ট যে জিনিসটা, এটা কিন্তু আমাদের শেষ। এইটা এতটুকু মনে রাখলে মোটামুটি আমরা 80%, 80% না 50% শব্দের মধ্যে কনফিউশন আমরা দূর করতে পারবো। ওকে, এবার দেখি আমরা এই বেসিক কনসেপ্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বেসিক কনসেপ্ট, এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন এখানে, এটা ভ্যারি গুরুত্বপূর্ণ, আমরা যেমন এখানে একটা কথা বলছি না স্যার, দেখেন প্রথমে কি বলছি, বানান আর উচ্চারণ সবসময় এক হয় না, এটা বলছি, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ইলাবোরেটলি এখানে একটা ছক দিয়ে বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন কোনো শব্দের কোন শব্দের বানানে মূর্ধন্য থাকলেও উচ্চারণে কিন্তু দন্তন্য হবে, দেখছেন? বানানে মূর্ধন্য থাকলেও উচ্চারণে সেটা কিন্তু দন্তন্য হয়ে যাবে। যেমন দেখেন করুণা, দেখছেন বানানে মূর্ধন্য, উচ্চারণে হয়ে যাবে দন্তন্য। চরদ, দেখছেন বানানে মূর্ধন্য, উচ্চারণে হয়ে যাবে দন্তন্য। প্রচণ্ড, দেখেন এখানে পর মধ্যে ওকার হয়েছে কেন আমরা একটু পরে দেখতেছি আমরা, এ দেখছেন? সেম দেখেন রস্যই বা দীর্ঘই অথবা দীর্ঘ যদি থাকে, উচ্চারণে হয়ে যাবে রস্যই অথবা রস্য। দীর্ঘই অথবা দীর্ঘ যদি থাকে, উচ্চারণ হয়ে যাবে রস্যই অথবা রস্য। যেমন ঈদ, ঈদ বানানে কিন্তু আমাদের দীর্ঘই। আবার পেস্ট লাগায় না, বাংলা একাডেমি কি বলছে না বলছে এখন বাদ, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন ঈদ, দেখছেন রস্যই। কটুক্তি, টয় দীর্ঘকার, দেখছেন কিন্তু উচ্চারণে আমাদের রস্যকার দিতেছি। নারী, দেখেন রয় দীর্ঘিকার, কিন্তু উচ্চারণে আমাদের রস্যিকার হবে। আবার উল্টাটা কইরেন না যে রস্যই থাকলে দীর্ঘিকার হবে, দীর্ঘি থাকলে রস্যিকার হবে, এটা আবার কইরেন না। হ্যাঁ, সেম দেখেন অন্তস্থীয় জ যদি থাকে কোথাও, তাহলে সেটা বর্গীয় জ্বর উচ্চারণ হবে। অন্তস্থীয় জ থাকলে বর্গীয় জ্বর উচ্চারণ হবে। যেমন দেখেন এই যে যখন, দেখছেন যখন। কার্য, দেখেন অন্তস্থীয় জ আছে কিন্তু উচ্চারণটা করতেছি আমরা বর্গীয় জ। কেন এখানে জর মধ্যে ওকার হয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। যোগ্য, দেখেন অন্তস্থীয় জ উচ্চারণ করতেছি আমরা বর্গীয় জ। সেম দেখেন এই যে মূর্ধন্য স আছে না, মূর্ধন্য স, মূর্ধন্য স্বর উচ্চারণটা অলওয়েজ তালব বর্ষর মতো হয়। মূর্ধন্য স্বর উচ্চারণটা এটা একটু পরে দেখাচ্ছি। এটা আগে এই কন্টেন্টটা একটু ভালো করে বুঝানেন, এই যে এই জিনিসটা ভালো করে বুঝানেন। কোন শব্দের উচ্চারণ যদি এস এর মতো হয়, এস বলতে কি জানেন? আমরা আরবিতে সিন লিখছি, মনে আছে সিন? আচ্ছা, আরবিতে যে আমরা সিন লিখি না, সিন, এই সিনের মতো হইলে আর সিনের মতো হইলে, এখন অনেকেই বুঝবেন না, এই জন্য হচ্ছে এস এস এইচ এর মতো দিয়ে রাখছি আর কি। কোন শব্দের উচ্চারণ যদি স স মানে এস এর মতো হয়,
তাহলে সেটা যেই বানানেই লেখা হোক না কেন উচ্চারণ আমাকে দন্তস্বয় দিতে হবে। কোনো শব্দের উচ্চারণ যদি এস এর মতো হয় সেটা যে বানানেই হোক না কেন আমাকে উচ্চারণে লিখতে হবে দন্তস্ব। আর কোনো শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয় সেটা যেই বানানেই হোক না কেন আমাকে লিখতে হবে তালব্যস্য। আসেন আমরা একটু দেখি, উদাহরণ দেখি। যেমন দেখেন লিখছি আমি তালব্যস্য দিয়া, হিসাব মতে এটার উচ্চারণ হওয়া দরকার ছিল শ্রেণী, আমরা উচ্চারণ করতেছি কি শ্রেণী, দেখছেন? তাহলে এখানে কি দিচ্ছি আমি দন্তস্ব। সেম দেখেন শ্রোতা, শ্রোতা আমরা বলি না, আমরা কি বলি শ্রোতা, আমরা কি উচ্চারণ করি শ্রোতা। তার মানে দেখেন এই যে শ্রাবণ, এই যে শ্রাবণ, সরি এখানে একটা চলে আসছে, এটা শ্রাবণ, শ্রবণ লিখে আসছে। আচ্ছা শ্রাবণ শব্দের মধ্যে দেখেন স্যার কি আমরা যেই স দিয়েই লিখি না কেন আমাকে কি দেখতে হবে বলেন তো স্যার? আমাকে দেখতে হবে হচ্ছে কি এস এর মতো উচ্চারণ নাকি এস এইচ এর মতো উচ্চারণ, বুঝা গেছে? এবার সেম দেখেন এটা আমরা কি মশলা বলি? মশলা বলি না, মশলা বলি, অথচ লিখছি কিন্তু আমি দন্ত স দিয়া। সেম দেখেন সাজা, লিখছি কিন্তু আমি দন্ত স হিসাবে উচ্চারণ করা দরকার ছিল সাজা, কিন্তু বলতেছি আমি সাজা। সাক্ষাৎ, দেখছেন? তো এইটাই মনে রাখবেন, এস এর মতো উচ্চারণ হলে দন্তস্ব হবে, এস এইচ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে সেটা তালব্যস্য হবে। শেষ। এখন দেখেন তো মূর্ধন্য স্বর উচ্চারণটা কেমন মতো হয়? এস এইচ এর মতো হয়। মূর্ধন্য স্বর উচ্চারণটা কি এস এইচ এর মতো হয় কিনা দেখেন তো, ষড়, ষষ্ঠ, ষোড়শ ইত্যাদি ইত্যাদি। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? বুঝা গেছে? এস আর এস এইচ এটা বুঝতে পারছেন যে কখন আমি তালব্যস্য দিব কখন দন্তস্ব দিব। হ্যাঁ অনেক সময় কিন্তু আমরা ভুল উচ্চারণ করি, এখানে একটা ঝামেলা আছে। যেমন আমরা বলি না প্রশ্ন, আসলে প্রশ্ন না, আমরা উচ্চারণ হবে প্রশ্ন। আমরা অক্ষর বলি না, আসলে কিন্তু অক্ষর হবে না, এটা হবে অক্ষর। এখন আমরা যেটা ভুল উচ্চারণ করি এটার তো আর কোনো সলিউশন নাই। এই জন্য আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে রাখবেন, অ্যাপসটার নাম হচ্ছে বানান আন্দোলন। এই অ্যাপসটা বেশ ভালো, মানে এটা ডিকশনারি একটা, বানান আন্দোলন। এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। উচ্চারণ নিয়ে বা শব্দের উচ্চ নিয়ে কোনো কনফিউশন হলে, বানান নিয়ে কোনো কনফিউশন হলে এই অ্যাপসটা দেখতে পারেন, বানান আন্দোলন। আচ্ছা এবার দেখেন হ জফলা যদি থাকে জয় ঝ ওকার, হ জফলা থাকলে কি হবে? জয় ঝ ওকার। যেমন দেখেন দাহ্য না দাহ্য, সহ্য, দেখছেন? এই দেখছেন এখানে দেখেন আমি লিখছি কিন্তু দন্তস্ব কিন্তু উচ্চারণ করতেছি তালব্যস্য, আমি তো সহ্য বলি না, বাহ্য, দেখছেন? তারপর দেখেন গ্যা, এটা যদি প্রথম বর্ণের যদি হয় গ্যা তাহলে উচ্চারণটা হবে গ জফলা আকার চন্দ্রবিন্দু। ফর এক্সাম্পল দেখেন জ্ঞান, দেখছেন? জ্ঞাত, এটা কিন্তু প্রথম বর্ণে, খেয়াল করে দেখেন প্রথম বর্ণের কথা বলতেছি। আর যদি শব্দের মধ্যে হয় তাহলে আগে একটা হসন্ত হবে, জাস্ট এতটুকুই, আগে একটা হসন্ত হবে। যেমন দেখেন বিজ্ঞান, দেখছেন? বিজ্ঞান, অজ্ঞ ইত্যাদি। আচ্ছা আর যদি দেখেন এই জ্ঞাটা যদি শব্দের মধ্যে না, এটা শেষে হবে স্যার, ভুলবশত এখানেই আসছে, শব্দের শেষে যদি হয়, ঠিক আছে, তাহলে এইটার উচ্চারণ হবে গ হসন্ত গ আকার, জফলাটার হবে না, গ হসন্ত গ চন্দ্রবিন্দু আকার। যেমন প্রজ্ঞা, এটা প্রজ্ঞা এভাবে হবে না, ঠিক আছে? প্রজ্ঞা, এটা বুঝা গেছে বিষয়টা? জ্ঞা শব্দ প্রথমে থাকলে একরকম হবে, শব্দের মধ্যে থাকলে একরকম হবে, আর শব্দের শেষে থাকলে আরেক রকম হবে। ইজ ইট ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? দেখি এবার আপনাদেরকে কিছু কোশ্চেন করি, দেখি একবারই সহজ সহজ কোশ্চেন করি আপনাদেরকে, দেখি পারেন কিনা। পারবেন আমি জানি, 100% ভুল পারবেন হয়তো। এই শব্দের উচ্চারণটা লেখেন, 1 নম্বর সাহায্য, দেখি তাড়াতাড়ি করে দেন। সাহায্য শব্দের উচ্চারণটা লেখেন। সাহায্য শব্দের উচ্চারণটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে দেন, আমি দেখি একটু। সাহায্য শব্দের উচ্চারণটা লিখে দেন। একবারে সহজ, আগের তালিকা দেখি তো করে দিতে পারবেন, ঠিক না? এই যে আগের তালিকা দেখি তো করে দিতে পারবেন, আগের তালিকা দেখি, হ জফলা জ ঝ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা মুস্তাফিজ লিখছেন, দেখি আমি একটু। মুস্তাফিজ, মুস্তাফিজ হয় নাই, হয় নাই, আমি এখনো রাইট অ্যান্সার পাইনি।
সাহায্য, রাইট। এটা কি ভিকারুন্নেসা ইমা? বাপরে বাপ, কলেজের নাম আর আইডির নাম একই। ইমারটা হয়েছে, তুষারকান্তিতে আসা হয়েছে, কিন্তু হসন্ত দেন নাই আর কি। হসন্তটা করবে কি, দুইটা হসন্ত দিবেন, তাহলে হয়ে যাবে একসাথে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সাহায্য শব্দের উচ্চারণটা হচ্ছে আমাদের এই যে এইভাবে, তালব্যস্য আকার, হ আকার, জয় হসন্ত, জয় ওকার। আমি জানি অনেকে প্যাচ লাগাইতে পারেন যে স্যার এখানে না আপনি বললেন যে এই যে হ জফলা থাকলে জয় ঝ ওকার, মানে অনেকে উচ্চারণ করার দরকার ছিল, ঝ হওয়ার কথা বলা দরকার ছিল। ঠিক আছে, না না না, এখানে ঝ হবেই না। কেন হবে না ভাই? সাহায্য শব্দের মধ্যে তো হ জফলা নাই, সাহায্য শব্দের মধ্যে তো জ জফলা, মানে জয় তো দুইটা আসছে, ঠিক না? আমি কি এখানে হজফলা দিছি বলেন তো? কিন্তু আমি যদি এইভাবে লিখি, দেখেন, বাহ্য একটা শব্দ দিলাম, মনে করেন বাহ্য। তো বাহ্য শব্দের উচ্চারণটা কি হবে বলেন তো? এখন আমরা লিখবো হচ্ছে, দেখেন এই যে বাহ্য শব্দের মধ্যে ব আকার বা, জ হসন্ত, ঝয় ওকার, এই যে ঝ ওকার। ঠিক আছে, এখানে কিন্তু আবার জ দিয়েন না। ঠিক আছে, এখানে কিন্তু আবার জ হবে না, এখানে ঝ হবে। অনেকেই আমরা অন্তস্তীয় জর সাথে জফলা আর হর সাথে জফলা দুইটা উচ্চারণ এক করে ফেলি, এখানেই হচ্ছে সমস্যাটা। বুঝতে পারছেন বিষয়টা? এরপর দেখেন আরেকটা বিষয়, ঠ জফলার উচ্চারণ যদি হয় তাহলে টয়ে ঠ ওকার হবে। ঠিক আছে, ঠ জফলা যদি হয় তাহলে টয়ে ঠ ওকার, যেমন দেখেন পাঠ্য। ধ জফলা যদি হয় দয় ধ ওকার, যেমন অধ্যক্ষ। ঠিক আছে, অধ্যক্ষ, সাধ্য ইত্যাদি। এবার দেখেন ক্ষীয়, ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে, ক্ষীয় শব্দের শুরুতে থাকলে সেটা কি হবে? খ হবে। দেখছেন, যেমন দেখেন ক্ষয়, ক্ষীণ, ক্ষয়িষ্ণু ইত্যাদি। ক্ষীয় শব্দের মধ্যে বা শেষে থাকলে ক খ ওকার। আচ্ছা, ক খ ওকার শুধু ক্ষীয় থাকলে, কিন্তু যদি আমি ক্ষীয় আকার দিই তাহলে ক খ আকার হবে, ওকে কিন্তু আবার ওকার দিয়েন না। বুঝা গেছে বিষয়টা? আমি যদি শুধু ক্ষীয় থাকে তাহলে আমাদের ক খ ওকার হবে, কিন্তু যদি ক্ষীয় আকার থাকে তাহলে আবার ওকার দিয়েন না, ক হসন্ত খ আকার দিবেন। কক্ষ, শিক্ষা, অক্ষর। দেখছেন এই যে পয়েন্ট টু বি নোটেড মাননীয় স্পিকার, এই যে অক্ষর কিন্তু স্যার এটা কিন্তু অক্ষর না। আপনাকে ফেল করানোর জন্য ইউনিভার্সিটি সুন্দরভাবে বসে আছে, এটা অক্ষর, এটা অক্ষর না। হ্যাঁ, এরপর দেখেন রফলা বা রিকার, এটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি হয় তাহলে দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে বুঝছেন তো, একই বর্ণ দুইবার হবে। যেমন দেখেন পরিশ্রম, দেখছেন এখানে দেখেন স্বর সাথে একটা রফলা আসছে, এই জন্য দেখেন স হসন্ত রফলা ওকার, পরিশ্রম। সেম দেখেন মসৃণ, দেখেন স্বর সাথে রিকার আসছে, দুইবার উচ্চারণ হলো মসৃণ। দেখছেন আশ্রয়, যদি আমরা এখান থেকে লিখি আশ্রয়, দেখছেন? বা এই দেখেন বিদ্রোহী, এই যে একটা শব্দ দেখি আমরা বিদ্রোহী। তো বিদ্রোহী শব্দের মধ্যে দেখেন কিভাবে আমরা করব বিদ্রোহী, আমরা উচ্চারণটা লিখবো হচ্ছে এইভাবে, বরস্কার বি, দ হসন্ত, দ রফালা ওকার, হয়লস্কার হি, বিদ্রোহী। শব্দের মাঝখানে রফলা আসছে, এই জন্য আমরা কি করতেছি, এখানে দটা আমরা দুইবার উচ্চারণ করতেছি। উঁ থাকলে অনুস্বার হয়, এইটা তুলনামূলকভাবে কম, আপনি উঁ দেন অনুস্বার দেন দুইটাই ঠিক। তবে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে আমাদের উঁ দিতে হবে। কোনো বিভক্তি যুক্ত থাকলে, যেমন আমি বললাম রঙিন, আপনি কি কখনো রঙিন বানানটা কি এভাবে দেখছেন, এই যে রঙিন, এভাবে হয়? হবে না। যদি কোনো বিভক্তি থাকে বা প্রত্যয় থাকে তাহলে হচ্ছে আমাদের উঁ দিতে হবে। আর যদি বিভক্তি না থাকে তাহলে আমি উঁ দিলেও চলবে, আমাদের ইয়া দিলেও হবে, অনুস্বার দিলেও চলবে, নো প্রবলেম। বিসর্গ, এটা যদি শব্দের শেষে থাকে হর মতো উচ্চারণ হবে। বিসর্গ এটা শব্দের মধ্যে থাকলে দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব মানে বুঝছেন তো, দুইবার উচ্চারণ হবে। যেমন দেখেন দুঃখ, দেখছেন দুইবার উচ্চারণ হয়েছে। দুঃসাহস, দেখেন শটা আমাদের দুইবার উচ্চারণ হয়েছে। ওই উচ্চারণ হবে ওই, ওর উচ্চারণ হবে ও। এবার আমি একটা শব্দ দিয়ে দেখি আপনারা বের করতে পারেন কিনা, মানে উচ্চারণটা লিখতে পারেন কিনা। খুবই সহজ একটা শব্দ, আসেন। শব্দটা আমি লিখলাম অদ্য। অদ্য শব্দের উচ্চারণটা লেখেন, একবারে সহজ, এতক্ষণ যা পড়াইলাম। অদ্য, অদ্যর মধ্যে প্রথমে ও হবে, একটু বলে রাখি, অদ্য শব্দের মধ্যে প্রথমে ও হবে। কিবোর্ডেই আসে না? আচ্ছা,
কিন্তু পরীক্ষার হলে তো নিজে লিখতে হবে, নিজে লিখতে গেলে তো অনেক কিছুই লেখা দেওয়া যায়। অদ্য শব্দের উচ্চারণটা লেখেন, অদ্য। মোটামুটি উচ্চারণ শেষ, রাইট। তামান্না ধরতে পারছেন, চালাক। না, এই যে ইমা ধরতে পারেন নাই। অদ্য শব্দের উচ্চারণটা হবে হচ্ছে স্যার কি, উচ্চারণটা হবে ও দ হসন্ত দয় ওকার, ঠিক আছে। আপনার প্যাচ লাগছে কোথায়? অনেকে প্যাচ লাগায় ফেলছেন স্যার এইটার সাথে, ধ জফলার সাথে। ভাই অদ্য শব্দের মধ্যে তো ধ জফলা নাই। অদ্য শব্দের মধ্যে কি ধ জফলা আছে বলেন তো, নাকি দয় ধ? এই যে এখানে কি ধ জফলা না দয় দ? ঠিক আছে, এই তো। এই সিম্পল ভুল পরীক্ষার হলে তখন কিন্তু মাথা ঠিক রাখতে হবে, কিন্তু হ্যাঁ, মাথা ঠিক রাখতে হবে। অদ্য, ওকে। এতটুকু বুঝছেন আপনারা? বলেন এতটুকু বুঝছেন? মোটামুটি আমরা উচ্চারণের 80% শেষ করে ফেলছি। উচ্চারণের আমরা যে ভূমিকার 80% শেষ, এখনো মেইন ক্লাসে আমরা ঢুকি নেই। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট বুঝিং? আচ্ছা, আমরা 1 মিনিটের একটা বিশ্রাম নিই, তারপর আমরা আবার শুরু করি। হ্যাঁ, ওকে। এইবার আমরা নিয়মে চলে যাব। তো আমরা মানে প্রথাগত যে নিয়মগুলো এভাবে পড়বো না স্যার। আমরা প্রথাগত নিয়মগুলো পড়বো না, যেগুলো ইন্টারমিডিয়েটে আমরা 5টা নিয়ম লিখতে দিলে লিখে দিয়ে আসতাম, এভাবে আমরা পড়বো না। আমরা একটু অন্যভাবে একটু দেখবো। হ্যাঁ, এফআরবিতে আপনারা এই ক্লাসটা করছিলেন যারা ছিলেন আর কি, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলে বলবেন এফআরবিতে যুক্ত হইতে। কারণ আমাদের এফআরবিগুলো ইনশাল্লাহ, জানি না অন্য সাবজেক্টে কি, বাংলায় এফআরবিতে যা পড়ায় সেটা অ্যাডমিশনের জন্য অনেক বড় ব্যাকআপ দিবে সেটা, ঠিক আছে। আসেন ফার্স্টেই দেখি আমরা কি বলতেছি। অ নাবোধক অর্থ দিলে বিবৃত হবে, বা শেষ। অ নাবোধক অর্থ দিলে বিবৃত হবে, এটার মানেটা কি? দেখেন আমি নিজে দুইটা শব্দ দিয়ে, আপনারা দেখবেন দুইটার উচ্চারণের পার্থক্য আপনারা দেখেন। যেমন দেখেন এইটার উচ্চারণ কি আর এইটার উচ্চারণ কি, আপনারা একটু করে দেন তো। আপনারাই দেখেন তো দুইটা উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা। আর এই যে অবিনয় থাকে, এটা কিন্তু স্পষ্ট কথা বলায় একটা অবিনয় থাকে, এটা বলতে পারবেন বাংলা ফার্স্ট পেপারে কোথায় আছে? স্পষ্ট কথা বলায় একটা অবিনয় থাকে, বলতে পারবেন কোথায় আছে এটা ফার্স্ট পেপারে? হ্যাঁ, অনাবোধক অর্থ দিলে বিবৃত হবে, ঠিক আছে। এখন দেখেন তো আপনারাই বলেন, এই দুইটার উচ্চারণ কি সেম? অবিনয় আর অভিনয়, বলেন তো এই দুইটার উচ্চারণ কিন্তু সেম না। কেন সেম না? দেখেন এখানে অবিনয় মানে কি বলেন তো? অবিনয় মানে হচ্ছে বিনয় নাই, এই টাইপের বুঝায়, ঠিক না? হসন্ত হবে কিন্তু, হ্যাঁ, বিনয় নেই। আর দেখেন এখানে এখানে অভিনয়, ঠিক না? এটা কিন্তু অবিনয় না, এটা কিন্তু অভিনয়। দেখছেন দুইটার উচ্চারণ কিন্তু সেম না, কারণ এখানে যে অটা আছে এটা একটা নাবোধক অর্থ দিচ্ছে, মানে বিনয় না, এটা একটা নাবোধক অর্থ দিচ্ছে, নয় তৎপুরুষ, ঠিক আছে। আর এখানের অটা কিন্তু কোনো নাবোধক অর্থ দিচ্ছে না। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারছেন? বিষয়টা পার্থক্যটা বুঝতে পারছেন? সেম দেখেন, হ্যাঁ আমার পথের মধ্যে আছে, স্পষ্ট কথা বলা একটা অবিনয় থাকে, এটা আমার পথের মধ্যে আছে, ঠিক আছে। সেম দেখেন আরেকটা উদাহরণ দিই। যেমন দেখেন এই যে এই দুইটা উচ্চারণ কি সেম বলেন তো দেখি। এখন এরা পেস লাগায় ফেলবে, ভাই আমাদের দরকার হচ্ছে পরীক্ষায় পাশ করা, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে পরীক্ষায় পাশ করা। এখন তো পরীক্ষায় পাশ করার জন্য প্রমিত বাংলাটা দেখতে হবে, এরপর যা মন চায় তা লিখেন। বলেন তো অদক্ষ আর অধ্যক্ষ, দেখেন তো দুইটার উচ্চারণ কিন্তু সেম না। এখানে অদক্ষ মানে বুঝাচ্ছে হচ্ছে আমরা অদক্ষ মানে দক্ষ না, এটার উচ্চারণটা কিন্তু অর মতোই আছে, অদক্ষ। কিন্তু এখানে দেখেন এটার উচ্চারণ কিন্তু অদক্ষ, ঠিক না? এটার উচ্চারণ কিন্তু ওর মতো। আবার এটা বলে না স্যার আমি তো অদক্ষ বলে, আপনি যা ইচ্ছা তা বলেন, সমস্যা নেই, আপনি যা ইচ্ছা তা বলতে পারেন, বুঝছেন। নোয়াখালী মানুষের মতো প্রকার পানস্কা হানি, হ্যাঁ, যা ইচ্ছা তা বলেন। তাহলে প্রথম নিয়মটা কি বুঝতে পারছেন? অ যদি কখনো নাবোধক অর্থ দেয় তাহলে সেটা কি হবে? বিবৃত হবে, ঠিক আছে। এই যে দেখেন অবিনয় অদক্ষ, এখানে নাবোধক অর্থ দিছে, এই জন্য বিবৃত হয়েছে। এবার 2 নম্বর একটা নিয়ম দেখি আমরা। 2 নম্বর নিয়ম দেখেন, পড়ে দেখাচ্ছি শুধু। সেটা হচ্ছে স্যার
অ ধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে এই যে প্রথম অটা বিবৃত হবে। অ ধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে প্রথম অ ধ্বনিটা বিবৃত হবে, এতটুকুই আমরা বলতেছি। ঠিক আছে, একটু পরে বিশ্লেষণ করতেছি। স বা সম উপসর্গ যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে তাহলে অধ্বনি বিবৃত হবে। স বা সম উপসর্গ, উপসর্গ মানে কি জানেন স্যার? উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। উপসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স একটু উদাহরণ দিই তাহলে। যেমন দেখেন, নিজেরাই করেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন তো স্যার, এইটার উচ্চারণটা কেমন? সত্য। আর এইটার উচ্চারণ কেমন বলেন তো? সবই নয়। বলেন তো দেখি, দুইটার উচ্চারণ কি সেম? আপনাদের মনে হয় দুইটা স্বর উচ্চারণ কি আমাদের সেম মনে হচ্ছে? বলেন তো, সত্য আর সবই নয়। দেখেন সত্য, এখানে সটা ওকার হয়ে যাচ্ছে, ঠিক না? এখানে সটা ওকার হয়ে যাচ্ছে, সত্য। আর সবই নয় যখন আমরা বলতেছি, দেখেন এখানে সটা অই রয়ে যেতেছে। কেন? এখানে যে সটা, এটা হচ্ছে একটা প্রিফিক্স, মানে উপসর্গ, ঠিক আছে? বিনয়, বিনয়ের আগে দিয়ে একটা অ উচ্চারণ আসছে, মানে স একটা উপসর্গ হিসেবে আসছে। এখানে সটা কোনো প্রিফিক্স না, এটা মূল শব্দই। এই জন্য দেখেন এটা সত্য আমরা বলতেছি, সত্য না। কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? কোন শব্দের শুরুতে যদি স বা সম উপসর্গ যদি থাকে তাহলেও সেটা কি হবে? বিবৃত হবে। ঠিক আছে। আর 5 নম্বরে আমরা কি বলতেছি? সাধারণত অয়, অর, অক এগুলো যদি শেষে থাকে তাহলে সেটাও বিবৃত হবে। আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করব। আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করব। আগে এই 5টা জিনিস একটু মাথায় নিয়ে নেন। কি বলতেছি আমরা? অনাবোধক অর্থ থাকলে বিবৃত হবে। অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে বিবৃত হবে। স বা সম উপসর্গের ক্ষেত্রে বিবৃত হবে। একাক্ষর বিশিষ্ট শব্দ, এই যে অক্ষর, একাক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে বিবৃত হবে। আর শব্দের শেষে সাধারণত অর বা অক থাকলে বিবৃত হয়। এখন আমরা ডিটেলস আলোচনায় যাচ্ছি। এখন ওকে, প্রথম আলোচনা, অনাবোধক অর্থ থাকলে বিবৃত হবে। এটা অলরেডি আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন দেখেন অনাশ্রিত, এটার উচ্চারণ লেখেন তো স্যার। অনাশ্রিত শব্দের উচ্চারণটা লেখেন তো। পারবেন কিনা দেখি তো। অনাশ্রিত, পারিবেন? অনাশ্রিত, অনাবোধক অর্থ দিচ্ছে কিনা? না বোধক অর্থ দিচ্ছে, ঠিক না? তাহলে এটার উচ্চারণটা কি হবে বলেন তো? অনাশ্রিত শব্দের মধ্যে স্বরে অ, ন আকার, অনা, দন্তস্ব হসন্ত, দন্তস্ব রিকার, তয় ওকার, অনাশ্রিত। কেন আমি শটা দুইবার লিখছি? মনে আছে আমাদের রুলসটা, যে কি শব্দের মধ্যে যদি রফলা থাকে তাহলে সেটা দ্বিত্ব বা দুইবার উচ্চারণ করতে হবে। ঠিক আছে, শব্দের মধ্যে যদি রফলা থাকে তাহলে সেটা দুইবার উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এবার দেখেন এই উচ্চারণটা যদি লিখি আমরা, অসহ্য। অসহ্য এই শব্দের উচ্চারণটা দেখেন তো, অসহ্য সেম। দেখেন অসহ্যর উচ্চারণটা অটা বিবৃত হবে। কেন বিবৃত হবে বলেন তো? অনাবোধক অর্থ দিচ্ছে, অসহ্য। এখন তো ভালোই পারেন মাশাল্লাহ। ঠিক আছে, একটু পরে আমি প্যাচ লাগাবো, একটু পরে প্যাচ লাগাবো, এখন ঝামেলা লাগাবো না। আচ্ছা, হ্যাঁ অনাশ্রিত, ভেরি গুড, হয়েছে অনাশ্রিত। এবার দেখেন 2 নম্বর যেটা বলতেছিলাম, অ বা আ ধ্বনির পরে অ যদি থাকে তাহলে প্রথম অটা বিবৃত হবে, প্রথম অটা বিবৃত হবে। এইটার মানেটা একটু বুঝে নেন। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম কথা, তো দেখেন কথা শব্দের মধ্যে দেখেন এখানে একটা অ আছে, ঠিক না? এখানে একটা অ আছে আর এখানে একটা আ আছে, থর মধ্যে একটা আ আছে। তো আমরা কি বলছি? অধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে প্রথম যে অটা, এই যে প্রথম যে অটা, এটা কিন্তু বিবৃতই রয়ে যাবে, চেঞ্জ হবে না। তাহলে কথা শব্দের উচ্চারণটা কি হবে বলেন তো? যা আছে তাই, কথা। আরো দেখি আমরা, যেমন দেখেন কলম, কলম শব্দের মধ্যে যদি আমরা দেখি, দেখেন কর মধ্যে একটা অ আছে, লর মধ্যে একটা অ আছে। তো আমাদের নিয়মটা কি বলছি আমরা, দেখেন অধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে এই যে প্রথম যে অটা, এটা কিন্তু বিবৃতই রয়ে যাবে, প্রথম অটা, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে কলম শব্দের মধ্যে দেখেন কটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, বিবৃত রয়ে যাবে। কিন্তু লর মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটা আমরা একটু পরে পড়বো, এখন না।
এই লর মধ্যে যে চেঞ্জটা আসবে সেটা আমরা একটু পরে পড়বো, কেন এটা সংগৃহীত হয়েছে। ঠিক আছে, সেম দেখেন বসা, লিখলাম বসা। দেখেন বর মধ্যে একটা অ আছে, স্বর মধ্যে একটা আ আছে। তো এখন আমরা কি করব বলেন তো, কোনটা বিবৃত থাকবে? প্রথমটা বিবৃত থাকবে। তাহলে কি হবে বলেন তো, ব তালব্যস্য আকার সা। কেন তালব্যস্য হয়েছে? আমরা একটা লিস্ট পড়ছিলাম, মনে আছে? আমরা একটা লিস্ট দেখছিলাম, লিস্ট অনুসারে। তাহলে বুঝা গেছে এই কথাটা, বুঝা গেছে এই কথাটা। বরণ, মনে করেন লিখলাম বরণ। ঠিক আছে, তাহলে কি হবে? ব র উকার র ন হসন্ত, দন্তন্য হসন্ত। অধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে প্রথম অধ্বনিটা বিবৃত হবে। এবার দেখি আমরা স বা সম উপসর্গের ক্ষেত্রে বিবৃত হবে। উপসর্গ বলতেছি কিন্তু আমরা। উপসর্গ মানে কি? উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। মূল শব্দটা যদি স বা সম দিয়ে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। মূল শব্দটাই যদি স বা সম থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, কিন্তু যদি কোনো প্রিফিক্স যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেটা চেঞ্জ হবে। যেমন দেখেন, দেখি এই শব্দের উচ্চারণটা পারেন কিনা আপনারা, করেন? এই শব্দের উচ্চারণটা করেন দেখি, পারেন কিনা? খুবই সহজ। হ্যাঁ রতন, সেম। হ্যাঁ, সজীব শব্দের উচ্চারণটা করেন দেখি, পারেন কিনা? দেখেন এখানে জীব শব্দের আগে স একটা উপসর্গ হিসেবে আসছে। জীব শব্দের আগে স একটা উপসর্গ আসছে, গুড। তাহলে এটা উচ্চারণটা কি হবে বলেন তো? সজীব তালব্যস্য জয় রস্বীকার ব হসন্ত। সেম দেখেন সম্মান, লিখলাম সম্মান। তো দেখেন সম্মান শব্দটাকে ভাঙলে আমরা কি পাবি, কি পাবো আমরা? সম যোগ মান। সম একটা উপসর্গ না, স ওকার হবে না স্যার, স এর মধ্যে ওকার হবে না, ভুল লিখছেন অনেকে। স একটা উপসর্গ না, আমরা সজীব বলবো না, সজীব। আচ্ছা সম্মান তাহলে কি হবে বলেন তো? সম্মান খুবই সহজ, তালব্যস্য ম হসন্ত, ম আকার ন হসন্ত, সম্মান। বোঝা গেছে বিষয়টা? স বা সম উপসর্গের ক্ষেত্রে। ঠিক আছে, এখন যদি আমরা বলি সত্য তখন কিন্তু আবার এটা চেঞ্জ হবে না। ভাই দেখেন সহ্য, সহ্য যখন আমরা বলতেছি এটা কিন্তু সহ্য আমরা বলবো না, কারণ এখানে সটা কোনো উপসর্গ না। উপসর্গ আমরা চিনব কিভাবে স্যার? অর্থবোধক শব্দের আগে কোনো প্রিফিক্স যুক্ত হবে। অর্থবোধক শব্দের আগে কোনো প্রিফিক্স যুক্ত হবে। সম্মান, মান একটা অর্থবোধক শব্দ, এর আগে সম শব্দটা যুক্ত হয়েছে, ঠিক না? সজীব, জীব একটা অর্থবোধক শব্দ, তার আগে সযুক্ত হয়েছে। বা এর আগে যে আমরা বলছিলাম সবিনয়, বিনয় শব্দের আগে একটা সযুক্ত হয়েছে। অর্থবোধক শব্দের আগে হচ্ছে প্রিফিক্স যুক্ত হয়। কথাটা কি বুঝতে পারছেন? সহ্য শব্দের মধ্যে খালি হজ ফলা কোনো অর্থ নাই। ইজ ইট ক্লিয়ার? এতটুকু বুঝা গেছে? 4 নম্বর, একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হয়। একাক্ষর বিশিষ্ট শব্দ মানে কি? সিঙ্গেল ভাওয়েল। অক্ষরের কথা মনে আছে? সিঙ্গেল ভাওয়েলের ক্ষেত্রে আমাদের কি হবে? অক্ষর চিনার কথা মনে আছে না? এটা বিবৃত হবে। যেমন দেখেন খুব সহজ, যেমন দেখেন চল, এই যে চল, তাহলে এটা কি হবে বলেন তো? চ ল হসন্ত, চল। ঠিক না? যদি আমি বলি বল, বল কি হবে বলেন তো? ব ল হসন্ত, বল। ঠিক না? যে কর, কর তাহলে কি হবে বলেন তো? ক র হসন্ত, কর। আমার পথ, পথ শব্দের মধ্যে কি হবে? প থ হসন্ত, পথ। ঠিক না? বুঝে গেছে বিষয়টা? একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হবে, একাক্ষর বিশিষ্ট শব্দে। তবে হ্যাঁ ব্যতিক্রম আছে কিন্তু স্যার, ব্যতিক্রমটা ভালো করে মনে রাখেন। ব্যতিক্রমটা মন, এইটা মানুষের মন তো বুঝেন তো, খালি সুইং করে। একবার মনে হয় বুয়েটে এক্সাম দিব, একবার মেডিকেলে, একবার ঢাবিতে, একবার করে এলাহা পড়ে করুন না, এটাই ভালো। ঠিক আছে, এটা ব্যতিক্রম। বনও এরকম আছে ব্যতিক্রম। একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি কি হবে? বিবৃত হবে। ক্লিয়ার? তারপর দেখেন শব্দের শেষে সাধারণত অয় অর থাকলে সেটাও বিবৃত হয়। যেমন দেখেন বিজয়, শেষে দেখেন একটা অয় উচ্চারণ আছে, দেখছেন? শেষে একটা অয় উচ্চারণ আছে, এই ক্ষেত্রে সাধারণত বিবৃত হয়। তাহলে বিজয় শব্দের উচ্চারণটা আমরা কিভাবে লিখব? যা আছে তাই, বর্ষকার বি জ অন্তস্তীয় হসন্ত, বিজয়। ঠিক আছে, সেম দেখেন অর দিয়ে, যেমন ঈশ্বর, যেমন দেখেন ঈশ্বর, এটা অনেকেই পারবেন না, আবার অনেকেই পারবেন।
ঈশ্বর শব্দের মধ্যে আমরা কিভাবে করব? খুবই সহজ, দেখেন ঈশ্বর, এই যে রস্বই তালব্যস্য হসন্ত তালব্যস্য র হসন্ত, ঈশ্বর। ঠিক আছে, ঈশ্বর না, ঈশ্বর। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? বিবৃত শেষ। বিবৃত নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বিবৃত নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন বিবৃত নিয়ে? হ্যাঁ, ঈশ্বর। গুড। শ্রাবণ, কোনো কোশ্চেন? শর্ট সিলেবাসের বাইরের কবিতাগুলো পড়া দরকার নেই, আগে শর্ট সিলেবাসই শেষ করেন। তবু চিটাগাং, জগন্নাথ, জাহাঙ্গীরনগরের কথা বলা যায় না। ওকে, এবার আসেন সংবৃত। এবার আসেন সংবৃত উচ্চারণ, একেবারেই সহজ, একেবারেই সহজ। 3টা রুলসের মধ্যে আমরা 15টা রুলস নিয়ে আসবো। 3টা রুলসের মধ্যে ফার্স্ট রুলসটা দেখেন, যুক্ত বর্ণের মধ্যে যদি কোনো অধ্বনির উচ্চারণ হয় তাহলে সেটা সংবৃত হবে। কোনো যুক্ত বর্ণের মধ্যে যদি অধ্বনির উচ্চারণ হয় তাহলে সেটা কি হবে? হবে সংবৃত। সংবৃত মানে ওর মতো হবে। ঠিক আছে, যেমন দেখেন খুব সহজ, যেমন দেখেন, আচ্ছা আমরা একটু পরে আলোচনা করি, এখানে করি। যেমন দেখেন এই যে যুক্ত, একটা শব্দ লিখলাম যুক্ত, তো দেখেন যুক্ত শব্দের মধ্যে দেখেন এখানে একটা যুক্ত বর্ণ আছে কিনা, কোনটা? কয়, তো এটা একটা যুক্ত বর্ণ, আর এখানে একটা অর উচ্চারণ আছে। তাহলে আমরা কি করব বলেন তো? এই অর উচ্চারণটা ওর মতো করে ফেলবো। ওর মতো করলে কি হবে বলেন তো? শব্দটা হবে হচ্ছে জরস্কার জু ক হসন্ত তয় ওকার, যুক্ত। ঠিক আছে, সেম দেখেন ধর্ম, একটু দেখেন ধর্ম, এখানে একটা যুক্তবর্ণ আছে কিনা? আছে। রেফ আর ম, এটাই তো একটা যুক্তবর্ণ হিসাবে আছে। তাহলে আমরা কি করবো দেখেন, খুব সহজ, ধ র হসন্ত ম ওকার, ধর্ম। ঠিক আছে, সেম দেখেন বাণিজ্য। হ্যাঁ, এই দেখেন মনে করে লিখলাম বাণিজ্য, আছে এত কঠিন দরকার নেই। সত্য, ধরেন সত্য, দেখেন এখানে ত জফলা হয়ে একটা যুক্ত বর্ণের মতো হয়েছে কিনা? ত জফলা। তাহলে আমরা কি করব বলেন তো? তালব্যস্য ওকার তয় হসন্ত তয় ওকার। তালব্যস্যের মধ্যে কেন ওকার হয়েছে একটু পরে বলতেছি, একটু পরে বলতেছি। ঠিক আছে, তালব্যস্যের মধ্যে কেন ওকার হয়েছে? মনে করেন আমি লিখলাম শুভ্র, শুভ্র, তাহলে এটা কি হবে বলেন তো? শুভ্র শব্দের মধ্যে দেখেন তালব্যস্য রস্যকার ব হসন্ত ভ রফলা ওকার। ঠিক আছে, যুক্ত বর্ণ, শুভ্র। আচ্ছা, এরপরের রুলসটা, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা এটা হচ্ছে অধ্বনির পরে যদি জফলা যদি হয়, দেখেন অধ্বনির পরে যদি জফলা যদি হয়, এই যে অধ্বনির পরে, অথবা জর উপর রেফ, অথবা এই ক্ষীয় গ রস্যই রস্য, অধ্বনির পরে যদি এই জিনিসগুলো যদি থাকে, এগুলার প্রভাবে এই অটাই ও হয়ে যাবে। আবারও বলতেছি, অধ্বনির পরে যদি জফলা জর উপর রেফ, হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষীয় গ রস্যই রস্য যদি থাকে, তাহলে এই জিনিসগুলোর প্রভাবে এইটাই ও হয়ে যাবে। আমরা একটু পরে আলোচনা করব এটা। হ্যাঁ, আর স্বরধ্বনির পরে অ উচ্চারণ থাকলে সেটা সংবৃত হয়। আসেন আমরা আলোচনায় চলে যাই। এটা তো আমরা আলোচনা করছি, এইটা দেখি আমরা। হ্যাঁ, অধ্বনির পরে যেমন দেখেন শব্দটা আমি লিখলাম সহ্য, দেখেন এখানে স্বর মধ্যে একটা অ আছে, আর পরে দেখেন একটা জফলা আছে, ঠিক না? স্বর মধ্যে একটা অ আছে, এরপরে দেখেন পরের বর্ণ দেখেন জফলা আছে। তো এখন আমরা কি বলতেছি দেখেন, অধ্বনির পরে যদি জফলা যদি হয়, জফলার প্রভাবে এইটাই ও হয়ে যাবে, প্রথমটাই ও হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে আমরা উচ্চারণটা করব কিভাবে দেখেন তো? এই যে তালব্যস্য ওকার হয়েছে। কেন তালব্যস্য ওকার হয়েছে? কারণ অধ্বনির পরে জফলা আসছে, জফলার প্রভাবে এটা ও হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন তো জ হসন্ত ঝয় ওকার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ওকার হয়েছে কেন? কারণ দেখেন এটা জফলা হয়ে তো এটা নিজেই একটা যুক্তবর্ণ হয়ে গেছে, যুক্তবর্ণ হয়ে গেছে না? বলেন তো। সেম দেখেন এই যে সত্য, কথার কথা আমি লিখলাম সত্য, দেখেন অধ্বনির পরে জফলা আসছে, জফলা আসার কারণে এটা কি হবে? তালব্যস্য ওকার তয় হসন্ত তয় ওকার, সত্য। ঠিক আছে, আচ্ছা এবার একটু বলেন তো আপনারা, স্যার আমার রুলস অনুসারে এইটাকে আমরা কি উচ্চারণ করি? আমরা অন্যায় না অন্যায়?
কি আমাদের রুলস অনুসারে এইটাকে তো আমাদের অন্যায় উচ্চারণ করা দরকার ছিল, কিন্তু এইটাকে আমরা অন্যায় উচ্চারণ করি কেন? সত্য কথা বলে আছি। হ্যাঁ দেখি, আমাদের রুলস অনুসারে তো এটা অন্যায় বলা দরকার ছিল, তাহলে কেন অন্যায় বলি আমরা? কারণ স্পিকার এটা কারণটা বলবেন। হ্যাঁ আপনারা বলেন দেখি। এবার দেখেন জর উপর রেফ দিয়ে আমরা দেখি আমরা একটু। হ্যাঁ এটা কি অন্যায় হবে? জর উপর রেফ দিয়ে, যেমন দেখেন কি পর্যন্ত, ঠিক না? এটা কি হবে স্যার? পর্যন্ত। পর্যন্ত, ঠিক আছে না? আপনারা এখানে একটা ভুল করতেছেন যারা মুস্তাফিজ বা শ্রাবণ যারা লিখতেছেন, স্যার এখানে অন্যায় হবে না, এটা অন্যায় হবে। কেন আমি বলি অন্যায়? কারণ স্যার একটু ভালো করে দেখেন তো, এটা না বোধক কি না? এটা না বোধক না? হ্যাঁ রাইট সাজ্জাদ, এটা তো না বোধক স্যার। না বোধক দেখে এটা তো ও হবে না, এটা তো অ হবে, ঠিক না? এবার দেখেন যে অধ্যক্ষ, দেখেন অধ্যক্ষ, এই যে ও দ হসন্ত, ধয় ওকার, ক হসন্ত, ক্ষয় ওকার, অধ্যক্ষ। দেখছেন? অধ্যক্ষ না, এটা অধ্যক্ষ। তারপর দেখেছেন পর্যন্ত, মর্যাদা, মর্যাদা এটা আসলে মর্যাদা না। দেখেন অধ্বনির পরে জয়ের উপর রেফ আসছে, তাহলে আমরা কি করব? ম ওকার, র হসন্ত, জয় আকার, দয় আকার, মর্যাদা। এটা মর্যাদা না, ঠিক আছে? মর্যাদা না। ওকে। এরপর দেখেন ক্ষীয় থাকলে যেমন হয়, ক্ষীয় ফর এক্সাম্পল দেখেন অক্ষর, ভাই দেখেন অক্ষ, এই যে অক্ষ না এটা, হ্যাঁ অক্ষ, তাহলে কি হবে? ও ক হসন্ত, ক্ষয় ওকার। সেম দেখেন কক্ষ, কক্ষ না এটা, হ্যাঁ ক ওকার, ক হসন্ত, ক্ষয় ওকার। বুঝা গেছে বিষয়টা? অধ্বনির পরে ক্ষীয় থাকার কারণে আমাদের কি করতেছে, আমরা আমরা এটাকে ও বানাই দিছি। কিন্তু ভালো করে বুঝে নেন, কিন্তু যদি আমরা এভাবে বলেই আমরা মনে লিখলাম অক্ষয়, কথার কথা অক্ষয়, এখানে কিন্তু অটা আবার বিবৃত সংবৃত হবে না, ঠিক আছে? এখানে কিন্তু আবার অটা ওর মতো হবে না, এখানে কিন্তু ওর মতোই থাকবে। কারণ অক্ষয় মানে কি বলেন তো? অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষয় নাই, না বোধক। কিন্তু না বোধকের দিকটা মনে রাখেন, নয়তো কিন্তু পরে বিপদে পড়বেন। আচ্ছা এরপর দেখেন এই যে গ দিয়া, যেমন দেখেন যোগ্য, তাহলে এটা কি হবে বলেন তো? জয় ওকার, গ হসন্ত, গয় ওকার, যোগ্য, ঠিক আছে? অধ্বনির পরে জ প্লাস ইও এটাকে বলে। এটা হওয়ার কারণে এটা কিন্তু আমরা ওকার দিছি। এখন আপনারা সহজ একটা কোশ্চেন করেন তো, সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দেন। সেটা হচ্ছে এইটা কি হবে? এটার উচ্চারণটা করেন। এই জন্য লিখতেছে বাংলা ক্লাস করো। শুনেন, টু বি অনেস্ট, মানে সবাই ব্যাকআপ হিসাবে ক্লাসগুলো করে। আপনারা যে যতই কুল সাজেন না কেন, ব্যাকআপ হিসাবে কিন্তু অনেকে আপনাকে না জানে প্রস্তুতি নিচ্ছে, এটা পরে বুঝবেন। এটার উচ্চারণটা লেখেন স্যার। তুষারকান্তি দাস লিখছেন অজ্ঞ, না বিপদে পড়ে যাবেন। শ্রাবণ চন্দ্রবিন্দু কই? শ্রাবণ হারাই গেছে। আচ্ছা একজন লিখতেছেন ও দিয়ে, একজন লিখতেছেন অ দিয়ে, কারণটা কি? ঝামেলা কেন? এই যে মুস্তাফিজ কি সুন্দর ও দিয়ে সবকিছু লিখছেন, বুঝছেন? বলে বলে আপনাদেরকে ভুল করানো পসিবল, একবারে বলে বলে। এর চেয়ে এখন এখন যদি ভুল করাই, আমি বলবো স্যার থাক, পড়ি বাংলা দাগাবো না, এটাই বেটার। স্যার এইটা তো, এইটা অজ্ঞ হবে। কেন অজ্ঞ হবে? কারণ ভাই এটা না বোধক না। অজ্ঞ মানে কি স্যার? জ্ঞান নেই স্যার, তাকে অজ্ঞ বলি না আমরা? না বোধকের দিকটা আমার খেয়াল রাখতে হবে না?
কি বুঝতে পারছেন? এই যে উইকলি বাংলা দিয়া কেন এত কনফিউজড মনে হয়, বুঝতে পারছেন? এরপর দেখেন স্যার, এখানে এগুলো সহজ। রস্যি বা রস্যু থাকলে কি হবে আমাদের? ওকার হবে। যেমন দেখেন রস্যি বা রস্যু দিয়ে আমরা ওকার, যেমন দেখেন করুণা, দেখছেন? করুণা শব্দের মধ্যে কি হবে? অধ্বনির পর রস্য আসছে, তাহলে এটা কি হবে বলেন তো? ক ওকার রস্কার রু নয়াকার না, করুণা। ঠিক আছে। আবার দেখেন অভিনয়, অভিনয় শব্দের মধ্যে কি হবে আমাদের বলেন তো? ও ভরস্কার ভি ন অন্তস্তীয় হসন্ত, অভিনয়। ঠিক আছে। আবার অভিনয় যখন আমরা বলতেছি, অভিনয় যখন আমরা বলতেছি তখন কিন্তু আবার ও হবে না, অভিনয়। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? তা মোটামুটি অধ্বনির সংগৃহীত উচ্চারণ শেষ। অধ্বনির সংগৃহীত উচ্চারণটা শেষ। পরীক্ষার হলে অবশ্যই স্যার একটু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সহজ কোশ্চেন দেখি লাভ দিয়ে ওঠেন না। সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন আরও টাফ। সহজ কোশ্চেন, ঠিক আছে, সহজ কোশ্চেন বহুত প্যাচ থাকে। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বরে আমরা বলতেছি কোনো স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ যদি থাকে, কোনো স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ থাকে তাহলে সেটাও ও সংগৃহীত হবে। মানে দ্বিতীয় অংশে যদি অ উচ্চারণ হয়, এটা মোটামুটি হচ্ছে 60% শব্দের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাই। যেমন দেখেন এই যে আমি লিখতেছি সহজ, তো দেখেন সহজ শব্দের মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছি, দেখেন এখানে একটা অ আছে, ঠিক না? সহজের মধ্যে অ আছে, হর মধ্যে অ আছে। আমাদের এখন আলোচনা দ্বিতীয় অ নিয়ে, আমাদের এখন আলোচনা হচ্ছে দ্বিতীয় অ নিয়ে, প্রথম অ নিয়ে না। কিন্তু প্রথম অটা বিবৃত হবে, আমরা পড়ছিলাম। তাহলে সহজ শব্দের উচ্চারণটা কি হবে? তালব্যস্য, হয় ওকার, জ হসন্ত, সহজ। বুঝে গেছে বিষয়টা? সেম দেখেন কলম, আমাদের এখন দেখেন কর মধ্যে একটা অ আছে, লর মধ্যে একটা অ আছে। আমাদের আলোচনা দ্বিতীয় অ নিয়ে এখন, প্রথম অ না। তাহলে এটা কি হবে বলেন তো? কলমটা খুব সহজ। কি হবে? ক ল কাল্ল ম হসন্ত, কলম। স্বরধ্বনির পরে যদি আমাদের কি থাকে? একটা অ, যেমন একতা। আমরা যদিও এটা একতা বলি, কিন্তু এটা উচ্চারণ আমরা দেখতেছি একতা, ক ওকার তকাত্তা। এবার দেখেন আদর, আদর, তাহলে কি হবে বলেন তো? সরেয়া দয় ওকার র হসন্ত, আদর। মানে দ্বিতীয় অংশের মধ্যে যদি কোনো অ উচ্চারণ যদি থাকে তাহলে, যেমন দেখেন এই যে মেঘনাদ, আমরা কিন্তু মেঘনাদ বলি যদি অনেকে, এটা হচ্ছে মেঘনাদ। তাহলে কি হবে? ম ম একার ঘ ওকার ন আকার দ হসন্ত, মেঘনাদ। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? অধ্বনির সংবৃত উচ্চারণ শেষ, অধ্বনির সংবৃত উচ্চারণ শেষ। হ্যাঁ, আদর, বাদর ইত্যাদি ইত্যাদি যাই লেখেন না কেন। কোনো কোশ্চেন আছে সংবৃত উচ্চারণ নিয়ে? কোনো কোশ্চেন? এই যদিও এগুলোর ব্যতিক্রম অনেক শব্দ পাবেন আপনারা, ব্যতিক্রম শব্দের লিস্টটাও আমি দিয়ে দিব, ব্যতিক্রম শব্দের লিস্টটাও আপনাদেরকে দিব। ওইটা ছাড়াও আরও আছে, নিয়মটা জানলে একটু সুবিধা হয়। এই যে নিয়ম, দেখেন নিয়ম না নিয়ম, দেখেন এই যে নিয়ম, তাহলে কি হবে? দেখেন রস্যির পরে অ আসছে, তাহলে কি হবে? নমস্কার নি অন্তস্তীয় ওকার ম হসন্ত, নিয়ম। ওকে, শেষ। এবার দেখেন এগুলা স্যার পরীক্ষায় যদি আসে, তবে মোটামুটি নিশ্চিত এগুলো আপনাদের পরীক্ষায় এখন আসবে না। তবু একটু দেখা নিয়েন, মনের শান্তি। হ্যাঁ, যদি মনে করেন আসলো যে বিবৃত উচ্চারণে 2টা নিয়ম লেখো, রিটেন পরীক্ষায় আসলো, ঠিক আছে? অতুল, এই যে সাজ্জাদ, আচ্ছা পারতেন আপনাদেরকে প্যাসে যেহেতু ফালাইতেছেন, দেখি এই আপনাদের সবার প্রিয় টিচার আমাদের অপূর্ব দাদার উচ্চারণটা লেখেন দেখি, অপূর্ব, অপূর্ব ফিজিক্সের বস। হুম, অপূর্ব দাদার নামের উচ্চারণটা লেখেন। হায় হায় রে, এতক্ষণ আর শুধু তুষার আপনি এতক্ষণ বলতেছেন কখন এ হয় কখন এ হয়। স্যার বিবৃত আর সংবৃত সংজ্ঞাটা জানলেই তো হয়।
রাইট। আচ্ছা এখানে হ্যাঁ অপূর্ব, রাইট। এটা কি হবে? অপূর্ব। কেন অপূর্ব হবে? কারণ এখানে না বোধক অর্থ দিছে, ঠিক আছে? অপূর্ব, অপূর্ব না বোধক অর্থ দিছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে কি আমাদের ইয়া। আচ্ছা আচ্ছা বলেন তো দেখি অভিধার নামের উচ্চারণটা লেখেন দেখি, দেখি পারেন কিনা, কোন রুলস অনুসারে। অপূর্ব না বোধক অর্থ দিছে, এই জন্য এখানে ওকার হয়েছে, অটা অর মতোই আছে। অভিশব্দের উচ্চারণটা লেখা বলেন তো কোন নিয়মে পড়ছে? রাইট, এটা অভি। কি হবে? ও বর্ষকার ভি, অভি। কেন? অধ্বনির পরে রস্যই আসছে, অধ্বনির পরে রস্যই আসছে, এই জন্য কি হয়ে গেছে গা, ওকার হয়ে গেছে, মারাত্মক। ঠিক আছে, হ্যাঁ অপূর্বতা না বোধক। আচ্ছা এইবার এই যে মনের সান্ত্বনা হিসাবে এগুলো একটু পড়ে নিয়েন, ঠিক আছে? মনের সান্ত্বনা আর কিছু না আর কি। যেহেতু মন একটা আছে, পরীক্ষা যেভাবে লিখতে হবে এগুলো আপনাদের অ্যাডমিশনের জন্য না, বাই চান্স যদি রিটেনে আসে, আসার সম্ভাবনাটা খুবই কম, তবে একটু সান্ত্বনা হিসাবে দেখে নিয়েন আর কি। আচ্ছা এই ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম লেখো। মফলা, জফলা ইত্যাদি ইত্যাদি হাবিজাবি। একটু ফলাগুলা একটু পড়ায় দিই আগে, তারপর মফলা, জফলা, বফলা, হ্যাঁ এগুলো একটু পড়ায় দিই। আচ্ছা আমাদের ফলা আছে কয়টা জানেন? ফলা, ফলা আছে হচ্ছে 6টা। ফলা কোন 6টা ফলা আছে আমরা একটু দেখি। একটা হচ্ছে আমাদের মফলা, ওকে। 2 নম্বর হচ্ছে বফলা, 3 নম্বর হচ্ছে জফলা, 4 নম্বর রফলা, লফলা, আর একটা হচ্ছে নফলা। এই হচ্ছে ফলা, 6টা ফলা আমাদের আছে, বুঝতে পারছেন? মফলা, জফলা, রফলা, নফলা, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা মজার বিষয় হচ্ছে আমাদের পরীক্ষার জন্য কোনটা আছে? আমাদের পরীক্ষার জন্য হচ্ছে এই 3টা, এই 3টা হচ্ছে আমাদের পরীক্ষা, মফলা, বফলা, জফলা। এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে স্যার, কিছু কমন বিষয় আছে এই 2টার ক্ষেত্রে। 1 নম্বর বিষয় হচ্ছে স্যার এগুলো শব্দের শুরুতে উচ্চারণ হয় না, শব্দের শুরুতে এগুলোর উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। শব্দের শুরুতে এই 3টার একটার উচ্চারণ হয় না। যেমন আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি লিখলাম দেখেন শ্মশান, তো দেখেন মফলা আছে কিন্তু উচ্চারণ হয় না। বলেন তো এই যে আমি লোকালয় আমি শ্মশান, এটা কোথায় আছে? আমি লোকালয় আমি শ্মশান, এটা পারবেন? এটা ইজি একবারে, আমি লোকালয় আমি শ্মশান। দেখছেন এখানে তো সমশান এভাবে বলি না আমরা। সেম দেখেন স্বাধীন, দেখেন তো এখানে কি উচ্চারণ হয়? বফলার কি উচ্চারণ হয়? উচ্চারণ হয় না, একেবারে সহজ। সেম দেখেন জফলা দিয়া, মনে করেন আমি লিখলাম জ্যোতি, দেখেন এটা উচ্চারণ হয়? উচ্চারণ হয় না, জ্যোতি। ঠিক আছে, রাইট, বিদ্রোহী কবিতায় আছে। তার মানে এই 3টা ফলার কমন বৈশিষ্ট্য হচ্ছে এগুলা শব্দের শুরুতে কখনো উচ্চারণ হয় না। এখন আপনি বলতে পারেন স্যার এগুলা কি উচ্চারণ হয়? জি জি এগুলার উচ্চারণ হয়। যেমন দেখেন আমি উদাহরণ দেখাই, যেমন মনে করেন দেখেন শ্রম, দেখেন শব্দের শুরুতে উচ্চারণ হয়েছে। লফলা দিয়া দেখেন কি দেওয়া যায়? ম্লান, ম্লান মানে মলিন, ঠিক আছে উচ্চারণ হয়েছে। নফলা দিয়া স্নান, দেখেন উচ্চারণ হয়েছে, দেখছেন? কিন্তু এগুলার উচ্চারণ হয় না, 1 নম্বর। 2 নম্বর আর একটা কমন রুলস আছে, এটা এটা হচ্ছে শব্দের মধ্যে বা শেষে দ্বিত্ব হয়, শব্দের মধ্যে বা শেষে যদি এগুলো হয়, এগুলো শেষে দ্বিত্ব হয়, এগুলো হইলে উচ্চারণে কি হবে? দ্বিত্ব মানে বুঝছেন তো, 2বার উচ্চারণ হবে। এগুলো কিভাবে? যেমন দেখেন আপনারা খুব সহজ একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল লেখেন মফলা দিয়া, যেমন দেখেন কি দেওয়া যায়? এই যে গ্রীষ্ম, দেখেন আমরা কিন্তু এটাকে গ্রীষ্ম বলি না, আমরা এটাকে বলি গ্রীষ্ম। দেখেন শটাই আমি 2বার উচ্চারণ করতেছি, শটাই কিন্তু আমি 2বার উচ্চারণ করতেছি। সেম দেখেন বফলা দিয়া, মনে করেন আমি লিখলাম বিশ্ব, দেখেন আমরা কিন্তু শটা 2বার উচ্চারণ, বিশ্ব এভাবে বলি না আমরা, বিশ্ব শটাই আমি 2বার উচ্চারণ করতেছি। এবার আসেন জফলা দিয়া, যেমন আমি লিখলাম বিদ্যা,
দেখছেন দটাই আমি দুইবার উচ্চারণ করতেছি। তাহলে আমার কথাটা কি বুঝতে পারছেন? এই তিনটা ফলার ক্ষেত্রে দুইটা বিষয় কমন। একটা হচ্ছে কি শব্দের শুরুতে এগুলোর কোনো উচ্চারণ হয় না, আর দুই নম্বর কি বললাম বলেন তো, শব্দের মধ্যে বা শেষে এগুলা কি হয়, দিক্ত হয়। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই দেখি তো স্যার মধ্য শব্দের উচ্চারণটা লেখেন তো, মধ্য। যদি অ্যাডমিশন ক্লাস একটু জ্বালাইতে না জ্বালাইলে ভাল লাগে না। ওহ, মধ্য শব্দের উচ্চারণটা লেখেন তো যারা আছেন। কেউ আছেন কি? মধ্য, রাইট, এই তো হচ্ছে, গুড। মধ্য শব্দের উচ্চারণটা হচ্ছে কি ময় ওকার, দ হসন্ত, ধ ওকার। ঠিক আছে? কেন অধ্বনির পরে জফলা আসছে? এই যে তুষার ভুল করছেন, কেন মধ্য দিবেন, কেন অধ্বনির পরে জফলা থাকার কারণে ও হয়ে যাবে না? আচ্ছা এটা তো বুঝতে পারছেন শব্দের শুরুতে। এবার আমরা একটু নিয়মে চলে যাই, একেবারে সহজ নিয়মগুলো একটু দেখবো আমরা। নিয়ম কি দেখেন, ফার্স্টে মফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। এখানে একটা ছোট্ট করে একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে স্যার যেখানে মফলার উচ্চারণ হবে না ওই জায়গায় চন্দ্রবিন্দু হবে। মফলার উচ্চারণ না হলে, মফলার উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু হবে, মনে থাকবে। যেখানে আমাদের মফলার উচ্চারণ হবে না ওই জায়গায় চন্দ্রবিন্দু হবে, মনে থাকবে বিষয়টা। আবারও বলতেছি, যেখানে আমাদের মফলার উচ্চারণ হবে না ওই বর্ণের মধ্যে আমাদের চন্দ্রবিন্দু হবে। আসেন একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন কি রুলসটা কি, শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয় না। দেখো শ্মশান, দেখেন মফলা আছে কিন্তু মফলার উচ্চারণ হচ্ছে না, এই জন্য দেখেন এখানে একটা চন্দ্রবিন্দু দিছি আমরা। স্মৃতি, দেখছেন মফলার উচ্চারণ হচ্ছে না, চন্দ্রবিন্দু দিছি, কত সহজ। শব্দের মাঝে মফলা যুক্ত হলে তার উচ্চারণ দ্বিত্ব হয়, দেখেন চন্দ্রবিন্দু, দেখছেন এখানে যেহেতু মফলার উচ্চারণ হচ্ছে না, চন্দ্রবিন্দু। কশ্চিন, দেখছেন মফলার উচ্চারণ হচ্ছে না, চন্দ্রবিন্দু, দেখছেন সলিউশন। দেখেন এই যে শেষের সেম, গ্রীষ্ম, পদ্ম, দেখছেন মফলার উচ্চারণ যেখানে হবে না সে জায়গায় আমাদের চন্দ্রবিন্দু হবে। এখন দেখেন 4 নম্বর রুলসটা দেখেন, গ, উ, ন, ল, ম, এই যে এগুলোর সাথে মফলা যুক্ত হইলে এর উচ্চারণ বহাল থাকে। কি বলতেছি, এই বর্ণগুলোর সাথে যদি মফলার উচ্চারণ হয় তাহলে তার উচ্চারণ বহাল থাকে, মফলার উচ্চারণ বহাল থাকে। যেহেতু মফলার উচ্চারণ বহাল থাকবে তাহলে কিন্তু আমি এখানে চন্দ্রবিন্দু দিতে পারবো না। কথাটা কি বুঝতে পারছেন? যেহেতু মফলার উচ্চারণটা বহাল থাকবে আমি কিন্তু এই জায়গায় চন্দ্রবিন্দু দিলে হবে না। যেমন দেখেন এই যে যুগ্ম, দেখছেন এখানে কিন্তু আমি চন্দ্রবিন্দু দিই নাই। বাংময়, দেখছেন চন্দ্রবিন্দু দিই নাই। উন্মেষ, কোনো চন্দ্রবিন্দু দিই নাই। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? বুঝিয়েছেন? একেবারে সহজ। পরের ইয়াটা দেখেন, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে মফলার উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জন মানে বুঝেন তো, একটা যুক্ত বর্ণের সাথে যদি মফলা যদি হয় তাহলে মফলার কোনো মানে পাওয়ার থাকে না। যক্ষা, দেখছেন কোন চন্দ্রবিন্দুও নাই, মর উচ্চারণ নাই। লক্ষণ, দেখছেন যুক্ত বর্ণের সাথে হচ্ছে আছে কোনো উচ্চারণ। তবে ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রমটা হচ্ছে লক্ষ্মী। ব্যতিক্রমটা হচ্ছে লক্ষ্মী, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। এখানে চন্দ্রবিন্দু দেওয়া আছে, ব্যতিক্রম সহ আপনাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? মফলা, হ্যাঁ স্যার। পদ্মাতেও তাহলে চন্দ্রবিন্দু, কেন পদ্মাতে চন্দ্রবিন্দু হবে না? শ্রাবণ, পদ্মাতে কেন চন্দ্রবিন্দু হবে না? পদ্মা কেন হবে না? যুক্ত কি, এই যে পদ্মা হয়েছে তো, এটা তো যুক্ত বর্ণের সাথে মফলা হয়নি স্যার। লক্ষণ কিও একটা যুক্ত বর্ণ, এটার সাথে মফলা হয়েছে। পদ্মা শব্দের মধ্যে তো দ তো কোনো যুক্ত বর্ণ না। এবার আসেন বফলার 5টা নিয়ম, কিচ্ছু না, শেষ, কিচ্ছু না, এটা পড়ায় ফেলছি অলরেডি, এগুলা পড়ায় ফেলছি স্যার। এই যে শব্দের শুরুতে বফলা হয়েছে তার উচ্চারণ হয় না, শব্দের মধ্যে বা শেষে দ্বিত্ব হয়, দেখছেন সন্ধিজাত শব্দে বফলার উচ্চারণ বহাল থাকে, সন্ধিজাত শব্দ। যেমন দেখেন দিগ্বিজয়, সন্ধি ক্লাস আপনারা করছেন অলরেডি, দিগ্বিজয়, দিগ্বলয় ইত্যাদি। উপসর্গের সাথে যদি কোনো বফলা থাকে তার উচ্চারণও বহাল থাকে।
যেমন উদ্বাস্তু, স্যার আসলে এই নিয়মটাই আমি দুইবার লিখতেছি। সন্ধিবদ্ধ শব্দে মফলা উচ্চারণ বহাল থাকে আর উপসর্গের সাথে বহাল থাকে, দুইটা সেম কথাই, মানে দুইটার কথাই হচ্ছে সন্ধিবদ্ধ উপসর্গের সাথে বফলার উচ্চারণ বহাল থাকে, এইটাই। ব মর সাথে বফলার উচ্চারণ বহাল থাকে, তিব্বত ইত্যাদি ইত্যাদি। আর অনেক সময় আছে এরকম স্যার, এটা মনে রাখেন, এটা হ প্লাস ব, এটার উচ্চারণ হয় হচ্ছে ও ভ হইতে পারে অথবা রস্যউ ভ হইতে পারে, ঠিক আছে, হ প্লাস ভ। যেমন ও ভ বা রস্যু ভ, যেমন দেখেন আহ্বান, এটা আহ্বান না, এটা হবে আহ্বান, ঠিক আছে। সেম, এটা কিন্তু জিহ্বা না, এটা হচ্ছে জিহ্বা, জিহ্বা, ঠিক আছে। হর সাথে ব হইলে সেটার উচ্চারণটা ব্যতিক্রম। জফলা উচ্চারণও পড়ায় ফেলছি অলরেডি। জফলা কি আমরা পড়ছিলাম বলেন তো? শব্দের শুরুতে জফলার উচ্চারণ হয় না, ঠিক না? আর শব্দের মধ্যে বা শেষে হলে দ্বিত্ব হয়, এটা পড়াইছি। এখন এখানে দুইটা রুলস আছে, একটু ভালো করে বুঝে নেন, হ্যাঁ। এই দুইটা রুলস খুবই গুরুত্বপূর্ণ, এই একটা রুলস আর এই যে এটা, ভালো করে বুঝে নেন। এটা জফলার পরে, আচ্ছা এটা বাদ দেন, এটা লাগবে না, জাস্ট এটা দেখেন। জফলার পরে যদি রস্যই উচ্চারণ থাকে তাহলে জফলার উচ্চারণ হয় এর মতো। জফলার পরে যদি রস্যই উচ্চারণ থাকে তাহলে এটার উচ্চারণ হবে এর মতো, ঠিক আছে। এই যে এইটা জাস্ট এতটুকু। যেমন দেখেন ব্যক্তি, জফলার পরে দেখেন রস্যই আছে এই জন্য ব্যক্তি। ব্যতীত, জফলার পরে ই উচ্চারণ আছে এই জন্য হচ্ছে এটার উচ্চারণ এর মতো হবে। ব্যতিক্রম, দেখেন জফলার পরে রস্যই উচ্চারণ আছে এই জন্য এটার উচ্চারণ এর মতো হবে। বাকি সব ক্ষেত্রে জফলার উচ্চারণ হবে এর মতো, বাকি সব ক্ষেত্রে জফলার উচ্চারণ হবে এর মতো। যেমন দেখেন ব্যবহার, দেখেন জফলার পরে কি ই আছে? নাই, এই জন্য আমাদের উচ্চারণটা কি হবে? ব জফলা একার ব, এই ব্যবহার, দেখছেন এই টাইপের। জফলার পরে যদি ই থাকে তাহলে এটার উচ্চারণ হবে এর মতো, আর বাকি সব ক্ষেত্রে এর মতো, বাস এতটুকু মনে রাখলেই হবে। মনে থাকবে বেতিহার, দেখেন জফলার পরে ই উচ্চারণ আছে এই জন্য উচ্চারণ হচ্ছে এর মতো হইতেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি লিখি ব্যর্থ, ব্যর্থ দেখেন জফলার, তাহলে কি হবে? এই যে র হসন্ত থয় ওকা, ব্যর্থ, শেষ, উচ্চারণ শেষ। এই ধ্বনি লাগবে না, এই ধ্বনি যে এগুলা আপনারা এমনি পড়ে দিবেন, নিয়ম হিসাবে একটু পড়ে নিন, লাগবে না এটা কেবল। উচ্চারণ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন তো স্যার, উচ্চারণ নিয়ে দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ব্যাপক পড়ায় ফেলছি আজকে। কি লিখতেছেন? বাংলা ক্লাস আবার কবে হবে? বাংলা ক্লাস আপনারা করেন, আমি তো লোক পাই না। যাক, আপনারা বাংলা ক্লাস করতে চান লাইভ, এটাই ভালো লাগতেছে। যে অবস্থা, মানে বাংলা যে পড়ায় সেও সমালোচিত, বাংলা যে পড়ায় সেও সমালোচিত হয়। স্যার এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ইয়ে আছে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই হচ্ছে ব্যতিক্রম। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা, এই জিনিসগুলো একবার দেখে নেবেন। বাই চান্স এখান থেকেও কমন চলে আসতে পারে, এখান থেকেও কমন চলে আসতে পারে, ঠিক আছে, এই এটা থেকে আপনাদের বুঝে গেছে। এখানে যে লিস্টটা দেওয়া আছে, লিস্টটা একটু ভালো করে দেখে নেবেন, নিয়মের সাথে মিলাই নেবেন, তবুও অনেক ব্যতিক্রম পাবেন। দেখেন আগে উচ্চারণ হয় তারপর মানুষ নিয়ম বানায়, আমরা পড়ছি না আগে ভাষা পরে উচ্চারণ। যেমন দেখেন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমরা একটা রুলস পড়ছি এরকম যে শব্দের মাঝখানে যদি মফলা থাকে তাহলে তার উচ্চারণ দ্বিত্ব হয়, এটা পড়ছি না আমরা। এখন যদি মাননীয় স্পিকার বলেন তো এইটার উচ্চারণ কি করি আমরা? কি এটার উচ্চারণ কি কাশ্মীর করি না কাশ্মীর করি? বলেন তো, এটার উচ্চারণ কি কাশ্মীর নাকি কাশ্মীর? এটার উচ্চারণ তো আমরা কাশ্মীর করি, কারণ হচ্ছে এটা বিদেশি ভাষার শব্দ, ওরা যেভাবে উচ্চারণ করবে আমাকে সেটাই মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। বিদেশি ভাষার শব্দ ওরা যেভাবে বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে।
ফর এক্সাম্পল দেখেন, ইংলিশের ক্ষেত্রে দিলে ভালো বুঝবেন, আপনার বাংলার ক্ষেত্রে একটু সমালোচনা। যেমন দেখেন বিইউটি আর পিইউটি দুইটার উচ্চারণ কি সেম? বাট আর পাট, নাকি পুট আর বুট, এরকম কি সেম? সেম না। ওরা যেভাবে উচ্চারণ করে আমাদেরকে সেটাই মানতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? সেম আমরা বাংলার ক্ষেত্রে যেভাবে উচ্চারণ করব, যেভাবে নিয়ম লিখবো, এটাই অন্যদের মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, এখানে ইন্টারাক্ট করার কোনো জায়গা নেই। তো এখানে অনেক ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলা এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আসেন আমরা ফার্স্ট পেপারে চলে যাই। এবার দেখাবো আজকে ফার্স্ট পেপারে কত দিক থেকে ভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন হইতে পারে। নর্মাল ইন্টারের মতো না, হ্যাঁ? সবাই রেডি থাকেন। 2 মিনিট 1 মিনিট ব্রেক নিন, 1 মিনিট ব্রেক দিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এবার দেখেন ফার্স্ট পেপারে কত টাইপের কোশ্চেন আমি করতে পারি আপনাদেরকে আটকানোর জন্য, সোনাত্তরি থেকেই। দেখি পারেন কিনা। কারো কোনো কোশ্চেন আছে? আরে ভাই, মাঝে মধ্যে একটু কবরস্থানে ওয়াজ করতেছে এমন মনে হয়, একটু হু হা করেন মাঝে মধ্যে। হ্যাঁ, পুট পুট। আসেন, হ্যাঁ, সোনাত্তরী, শ্রেষ্ঠ কবি, এসে ইত্যাদি ইত্যাদি। এখানে জাস্ট শুধু এতটুকু হিন্টস মনে রাখেন, সেটা হচ্ছে উনি কিন্তু সং অফারিংসের জন্য হচ্ছে নোবেল পাইছেন, সং অফারিংসের জন্য নোবেল পাইছেন, এইটা মনে রাখেন, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা নাম কবিতা, সোনাত্তরী। সোনাত্তরী হচ্ছে একটা নাম কবিতা, ঠিক আছে ভাই? বাংলা ক্লাস তো নেওয়া হয়েছে, ইনাফ। কলকাতার উচ্চারণ আমাদের, হ্যাঁ কলকাতার উচ্চারণ আমাদের উপর অনেক কিছু আসছে, এগুলো উপাধি, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি মূল কবিতায় চলে যাই। দেখেন এখানে রূপক শব্দাবলী যেগুলো ইন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে গগন মানে কি, মেঘ, বর্ষা ইত্যাদি, এগুলো অর্থ কি, হ্যাঁ, এগুলো ইন্টারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবু অ্যাডমিশনের জন্য বলি, গগন শব্দের অর্থ জীবন, মেঘ বর্ষা মানে হচ্ছে প্রতিকূলতার ইঙ্গিত, কুল মানে জীবনের প্রান্ত, সোনার ধান মানে সৃষ্টিকর্ম, ছোট ক্ষেত মানে মানুষের কর্মক্ষেত্র, বাঁকা জল সময়ের প্রবাহমানতা, পরপার, তরু ছায়ামশী ইত্যাদি ইত্যাদি। এগুলো একবার একটু দেখে নেবেন, হ্যাঁ? যেহেতু এটা রূপক কবিতা, রূপক কবিতায় বলে একটা বিষয়, আরেকটা বুঝে আরেকটা বিষয়, এটা এলিগরি বলে, এলিগরি। আমাদের আরেকটা রূপক কবিতা ছিল আগের, অনেক আগের সিলেবাসে, পাঞ্জেরি একটা কবিতা ছিল, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, একটা রূপক কবিতা ছিল। আসেন আমরা মোটামুটি ব্যাখ্যা যেগুলো দরকার এগুলো পাশে লিখে দিছি, কিন্তু আমি আপনাদেরকে একটু আলোচনা করব একটু ভিন্ন আঙ্গিকে, দেখি আপনারা কতটুকু পারেন, হ্যাঁ? গগনে গরজে মেঘ ঘন বরষা, ঠিক আছে? গগনে গরজে মেঘ ঘন বরষা। আচ্ছা এবার বলেন তো স্যার, ঘন এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? পার্টস অফ স্পিচ মানে বুঝছেন স্যার? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী। এবার এটা বলেন এটা কোন প্রকার, ঘন এখানে কোন প্রকার? সেম আপনারা যারা বি ইউনিটে এক্সাম দিবেন, গর্জে, এর থেকে আমি বললাম গরজে, এটা কোন ধ্বনি পরিবর্তন বলতে পারবেন? রাইট, এটা অ্যাডজেটিভ, রাইট, এটা অ্যাডজেটিভ। ঘন বরষা এটা অ্যাডজেটিভ, ঠিক আছে? গর্জে থেকে গরজে এটা কোন ধ্বনি পরিবর্তন বলতে পারবেন কেউ? ধ্বনি পরিবর্তন, যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য ধ্বনি পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গগনে গরজে মেঘ ঘন বরষা। আচ্ছা এবার বলেন তো স্যার, আমি একটা লাইন বলতেছি স্যার, নববর্ষার জল গড়িল, কোথায় আছে এটা? নববর্ষার জল গড়িল, এগুলো মুছে ফেলবো সব, আমি জাস্ট আজকে ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়া উচিত। নববর্ষার জল গড়িল, এলে এটা কোথায় আছে? কোন গল্প বা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? বিপ্রকর্ষ, হ্যাঁ ঠিক আছে, রাইট, বিপ্রকর্ষ, সাজ্জাদ, বিপ্রকর্ষ। নববর্ষার জল গড়িল, এই এখন সবাই ভাগা শুরু করবে, বলতে পারবেন না কেউ নববর্ষার জল গড়িল? এখন আমি যে বাকি লাইনগুলো বলে দিই তাহলে পারবেন, বাকি লাইনগুলো। তারপর সেই ম্লান ফুলটি মুখ তুলিল, নববর্ষার জল গড়িল, সমস্ত পৃথিবীকে একাকী রাখিয়া ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। শেষ শেষ শেষ। কুলে একা বসে আছি নাহি ভরসা, বলেন তো একা এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? একা
কুল মানে তো জীবনের প্রান্ত, মানে জীবনের সৃষ্টিকর্ম নিয়ে অপেক্ষমান কৃষকের বিলীন হওয়ার আশঙ্কা। ঠিক আছে, কুলে একা বসে আছি নাহি ভরসা। একা এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? কুল এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? রাইট, এটা নববর্ষার জল গড়লে, এটা অপরিচিতা গল্পের মধ্যে আছে। এই বলেন তো, অপরিচিতার অটা সংবৃত না বিবৃত? অপরিচিতার অ যেটা আছে এটা সংবৃত না বিবৃত? আমার ক্লাসে মজা করার মতো সময় হয় না, টু বি অনেস্ট। পড়া এত কুল পাই না, মজা করবো কখন? এই যে অপরিচিতা বলি না আমরা, অপরিচিতা, এটা সংবৃত না বিবৃত? 1 নম্বর অপরিচিতা। আর এটা কোন সমাস? পারেন না। কুলে একা বসে আছি নাহি ভরসা, ঠিক আছে, কুল এবং একা এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? রাইট, অপরিচিতাটা বিবৃত, কারণ এটা না বোধক। অপরিচিতাটা হচ্ছে বিবৃত। ভেরি গুড, ঠিক আছে, এই তো পারতেছেন। আর এটা সমাস হচ্ছে নয় বহুব্রীহি সমাস, পরিচয় নেয় যার। কুলে একা বসে আছি, এই দুইটাই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। কখন, কোথায়, কিভাবে দিয়ে কোশ্চেন করলে হচ্ছে আমাদেরকে অ্যাডভার্ব পাওয়া যায়। রাশি রাশি ভাড়া ভাড়া, স্যার এটা বুঝালেন। রাশি রাশি ভাড়া ভাড়া মানে প্রচুর, এই দুইটা হচ্ছে নাউন। এই দুইটা নাউন কিন্তু অর্থ দিচ্ছে অ্যাডজেটিভের। এই দুইটা নাউন কিন্তু অর্থ দিচ্ছে হচ্ছে কি অ্যাডজেটিভের। ঠিক আছে, আমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের মানে ফাইজলামি মার্কা কোশ্চেন আসে অনেক সময়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বিভীষণের প্রতি মেঘনাদ, একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদে একটা শব্দ আছে তাতো, দিয়া রাখছে। তাতো শব্দের অর্থ কি? ভাই শব্দের অর্থ হচ্ছে বাবা, কবিতায় অর্থ ব্যবহৃত হচ্ছে চাচা। অপশনে বাবাও আছে চাচাও আছে, মানে পিতা পিতৃব্য এরকম। তো অ্যান্সারটা হবে হচ্ছে বাবা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়ে রাখছে হচ্ছে চাচা, কারণ কবিতার মধ্যে যে অর্থে ব্যবহার হয়েছে, কবিতার মধ্যে যে অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু পরীক্ষার হলে ওইটা চায়নি। পরীক্ষার হলে চাইছে শব্দের অর্থটা কি। তো এরকম ভাবে রাশি রাশি এটা হচ্ছে নাউন, কিন্তু এটা অর্থ দিচ্ছে কিন্তু অ্যাডজেটিভের, এটা মনে রাখেন। ঠিক আছে, ধান কাটা হলো সারা। সারা আমার শব্দের অর্থ কি? শেষ। ধান কাটা হলো সারা। এখন এখান থেকে একটা কোশ্চেন দেওয়া যেতে পারে আপনার, এই যে ধান কাটা হলো এটা কোন কালের উদাহরণ? এটা কোন কালের উদাহরণ? এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ভরা নদী, বা এই দেখেন ধান কাটা এটা কোন সমাস বলতে পারবেন কেউ? ধান কাটা এটা কোন সমাস? ধান কাটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ, ধানকে কাটা, শেষ, ইজি শব্দ। ভরা নদী ক্ষুরোধারা, এই যে ক্ষুরোধারা এটা হচ্ছে খুরের মতো ধারালো। ভরা নদী ক্ষুরোধারা, খর পরশা, খুরের মতো ধারালো, এটা উপমান কর্মধারয়। আমি অন্য কালার দিয়ে লিখে দিই। এটা হচ্ছে স্যার উপমান কর্মধারয়, খুরের মতো ধারালো। ভরা নদী ক্ষুরোধারা, খরপরশা। খরপরশা শব্দের অর্থ ধারালো বর্ষা। না, ধান কাটা দ্বিতীয় তৎপুরুষ, ধারালো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এটাকে বলা হচ্ছে নিরন্তরতা। নিরন্তরতা মানে বুঝেন স্যার? নিরন্তরতা মানে হচ্ছে একটা কাজ কন্টিনিউ করতে করতে আরেকটা কাজ চলে আসা। এটা হলো কাটিতে কাটিতে ধান এলো বরষা। ঠিক আছে, কাটিতে। এখন এই অংশটাকে দিয়ে যদি বলে এইটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? 100% এটা অ্যাডভার্ব। কখন বর্ষা এলো? ধান কাটতে কাটতে বর্ষা এলো। বুঝা গেছে? কখন, কোথায়, কিভাবে দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই বা ক্রিয়া বিশেষণ। কঠিন লাগতেছে না? অনেক কঠিন লাগতেছে অনেক, জি আমি জানি, ইচ্ছা করে কঠিন করেই দেখাচ্ছি আজকে। কি এমনি দেখাবো নাকি থাক? কি কমেন্ট করেন দেখি, এমনি দেখানো দরকার আছে নাকি থাক? স্যার সহজ করেই দেখান, শুধু শুধু বিপদ বাড়ায়েন না। আমার একখানি ছোট ক্ষেত, ছোট ক্ষেত মানে আমরা বুঝি জীবনের কর্মক্ষেত্র, ঠিক না? আমি একেলা একখানি ছোট ক্ষেত। এই দেখেন, এই যে একখানি, এখানে একটা কোশ্চেন আসে হচ্ছে পদাশ্রিত নির্দেশক থেকে। এখানে একটা কোশ্চেন আসে হচ্ছে পদাশ্রিত নির্দেশক থেকে। এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? পদাশ্রিত নির্দেশক বা আর্টিকেল থেকে। ঠিক আছে, ছোট ক্ষেত, একখানি ছোট ক্ষেত, আমি একেলা, আমি কেমন? একেলা। ঠিক আছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে আপনারা অনেকে ভুল করবেন। চারিদিকে কোন জিনিসটা খেয়াল করতেছে, কোন জিনিসটা খেলা করতেছে? বাঁকা জল। বাঁকা জল কিসের প্রতীক? আমরা জানি সময়ের প্রবাহমানতা প্রতীক। কেন? ঢেউ যেমন চলে এসে আর মানে ঢেউ একটার পর একটা আসতেই থাকে, ঠিক না? ঢেউ,
যেমন ঢেউ যেমন কারোর জন্য অপেক্ষা করে না, মানুষের সময়টাও কিন্তু এরকম কারোর জন্য অপেক্ষা করে না, এটাই বোঝাচ্ছে। চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা, পরপারে দেখি আঁকা, পরপার মানে হচ্ছে পরকালীন জীবনের কল্পনা করতেছে। পরপারে দেখি আঁকা, কি আঁকা দেখতেছে? তরু ছায়া মসি মাখা। এই যে তরু ছায়া মসি, এইটা কোন সমাস? তরু ছায়া মসি, তরু মানে গাছ, ছায়া মানে ছায়া, গাছের ছায়ার মতো কালো, গাছের ছায়ার মতো কালো রং দিয়ে মাখা, এটা হবে তৃতীয়া তৎপুরুষ। তরু ছায়া মসি মাখা, এই তরু ছায়া মসি পর্যন্ত একটা অংশ, মাখার একটা অংশ, এটা তৃতীয়া তৎপুরুষ। গাছের ছায়ার মতো কালি রং দিয়ে বা কালো রং দিয়ে মাখা, তরু ছায়া মসি মাখা। এখানে আমরা কি বলতেছি? মহাকালের অতল অন্ধকার। এই অতল শব্দের অটা সংবৃত না বিবৃত বলেন তো? অতল শব্দের অটা সংবৃত না বিবৃত? মানে এগুলো হলো কি, যত বেশি আপনি আলোচনা করবেন তত মাথায় বসে যাবে। দেখছেন উচ্চারণ থেকে আমি কিভাবে বের করতেছি? অতল শব্দের অটা সংবৃত না বিবৃত, কে বলতে পারবেন? গ্রামখানি মেঘে ঢাকা, এই যে মেঘে ঢাকা, এটাও তৃতীয়া তৎপুরুষ সমাস। মেঘ দিয়ে ঢাকা, মেঘ দিয়ে ঢাকা, রাইট। নুসরাতই তো বলতেছেন। অতল, এটা কিন্তু বিবৃত। অতল মানে কি? যার তলা নেই বা যার সীমা নেই, এটা হচ্ছে বিবৃত। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, তাহলে গ্রামখানি কখন মেঘে ঢাকা থাকে? প্রভাত বেলা। তাহলে এটা একটা অ্যাডভার্ব কিনা বলেন তো? অ্যাডভার্ব কিনা? এবার বলেন তো স্যার, ভোরবেলায় কর্নেল চলে আসার কথা কোথায় আছে ফার্স্ট পেপারে? ভোরবেলায় কর্নেল চলে আসে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা। ঠিক আছে, এই পারেতে ছোট ক্ষেত। দেখেন ক্ষেত সম্পর্কে কি বলা হচ্ছে? ছোট। এটা কিন্তু দুইবার বলা হয়েছে, দুইবার বলা হয়েছে আমি একেলা। এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা মানে ছোট ক্ষেত। কোনো ক্লাসে না, তলা নেই যার, তলা নেই যার। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন স্যার, গান গে তরিবে কে আসে পারে, তাহলে কিভাবে আসতেছে বলেন তো? গান গে, বলেন তো? আমি একটা লাইন বলতেছি, মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম, এটা কোথায়? রাইট, এটা কোথায় আছে ফার্স্ট পেপারে? মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম, এটা কোথায় আছে ফার্স্ট পেপারে? মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। হ্যাঁ, আগেরটা হয়েছে রেইনকোট। ভোরবেলা কর্নেল খোঁজ চলে আসে। কর্নেল শব্দের ইংরেজিটা হচ্ছে COLONEL, কর্নেল। গান গেয়ে তরিবে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন স্যার, দেখেন সব অ্যাডভার্ব কিভাবে আসতেছে। এই অ্যাডভার্বের সাথে আবার কারক জড়িত, কারক। ভাইজান যদি চলে আসে খবর আছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, বলেন তো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? গান গেয়ে তরিবে কে আসে পারে, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট, রাইট। অপরিচিত গল্পের মধ্যে অনুপম মনের মধ্যে গান শুনতে শুনতে চললো, আর গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চললো, ঠিক না? এই যে গান গে তরিবে কে আসে পারে, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা, কে বলতে পারবেন? সাবজেক্ট কোনটা? আল্লাহ, দেখি। রাইট, কে। রাইট, কে। ভেরি গুড। কে আসে পারে, কারোর থেকে আসতে পারে এটা, ঠিক আছে। দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা এবার বলেন তো স্যার, একটু প্যাচ লাগাই, আপনারা রাগ করলেও কিছু করার নাই। এই পুরা বাক্যটা সরল, জটিল না যৌগিক? গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এই পুরা বাক্যটা সরল, জটিল না যৌগিক? পড়ছেন না আপনারা বাক্য রূপান্তর? হ্যাঁ, এই তো হচ্ছে। বলেন এই পুরা বাক্যটা সরল, জটিল না যৌগিক? গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা মুস্তাফিজ বলতেছেন হচ্ছে এই যে জটিল, একজন বলতেছে সরল, লাগছে প্যাচ। জটিল, আরে ভাই এটার অর্থটা কি? একজন গান বেয়ে তরিবে, মানে গান গেয়ে আসতেছে, তাকে দেখে মনে হচ্ছে তা চিনি, এটাই তো। মানে সোজা বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে কি হচ্ছে বলেন তো? একজন, বা এই দেখেন কেউ গান গেয়ে, কেউ গান গেয়ে পারে আসছে,
পাড়ে আসছে, তাকে দেখে চেনা মনে হচ্ছে, এই তো, তাকে দেখে চেনা মনে হচ্ছে, এই তো, এইটাই তো, চেনা মনে হচ্ছে। তো তো ভাই এইটা কি জটিল হবে কেন স্যার? এইটা 100% এই পুরা বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য। আমি জানি কেন আপনারা ভুল করছেন, খুবই সহজ, এন্ড অর বাট তো নাই, ঠিক না? এন্ড অর বাট থাকা জরুরি কিছু না যৌগিক বাক্যের ক্ষেত্রে, এন্ড অর বাট থাকতেই হবে, এটা জরুরি কিছু না। যেমন দেখেন, আমরা যদি বলি ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এখানে তো এন্ড অর বাট নাই। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এখানে হচ্ছে যদি একাধিক ভার্ব যদি থাকে স্বাধীনভাবে, তাহলে সেটাই হচ্ছে যৌগিক। একাধিক ভার্ব যদি থাকে তাহলে সেটাই হচ্ছে যৌগিক, ঠিক আছে? এখানে একাধিক ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা যৌগিক। যাক, বাক্যের ক্লাসে এটা ডিটেলস আলোচনা করবো, যারা এফআরবিতে করছেন বা ইয়াতে করছেন তারা ভালো বলতে পারবেন। এই বুঝছেন আমার কথা? ভুলটা কিভাবে হয়েছে, কেমন লাগে? হ্যাঁ, কনফিডেন্টলি যেটা না করতেছেন ওইটাই। আমি তো ব্যাখ্যা করে দিলামই স্যার, এন্ড অর বাট থাকে না কেন, দুইটা সমাপিকা কে নেই? এই দেখেন, এই দেখেন, দুইটা সমাপিকা নেই, কে আসে পারে, আসে একটা, চিনি একটা, দুইটা ফাইনাইট ভার্ব নাই কি? দুইটা ফাইনাইট ভার্ব হয় নাই এখানে স্যার? কবিতার ভাষায় তো উল্টা বাড়ি ঘুরায় ফিরায় বলবে, কবিতার ভাষায় ভরা পালে চলে যায়। স্যার কিভাবে চলে যায়? ভরা পালে, তাহলে এটা একটা অ্যাডভার্ব কিনা? অ্যাডভার্ব। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঠিক আছে? কারণ মহাকাল সৃষ্টিশীল মানুষের প্রতি নিরাসক্ত, মানে এর কোনো কি নেই, আসক্তি বা আগ্রহী নেই। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। এই নিরুপায় শব্দের সন্ধি বিচ্ছেদ করেন, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, এটা সন্ধি বিচ্ছেদ করেন, নিরুপায়। আর এটা কোন সন্ধি? এখান থেকে একটা কোশ্চেন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি স্যার? আজকে মোটামুটি আমাদের স্টুডেন্ট 30-এর ঘরেই ছিল আর কি, আর ক্লাসটা যে হবে এটা বলা হয় নাই, তো অনেকেই অ্যাটেন্ড করতে পারে নাই। ঢেউগুলো নিরুপায়, কোন জিনিসটা নিরুপায়? ঢেউগুলো নিরুপায়, এটা পরীক্ষার হলে দিলে নিশ্চিত ভুল করবেন, নিশ্চিত। নিরুপায় শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন? বাংলা নিয়ে আপনার অকার দেখা দিই, নির্যোগ উপায় হয় নাই স্যার, এটা হচ্ছে নি বিসর্গ যোগ উপায়, নি বিসর্গ যোগ উপায়, এটা বিসর্গ সন্ধি, এটা বিসর্গ সন্ধি, ঠিক আছে? ঢেউগুলো, ওই যে আপনারা নিরাকার পড়ছেন না, ঠিক আছে, এ টাইপের নি বিসর্গ, এই তো পারতেছেন। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, মানে ঢেউগুলো নিরুপায় হয়ে ভাঙে দুধারে, মানে কি সময়গুলো চলে যাচ্ছে এটা বলতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই লাইনটা কিন্তু দুইবার ব্যবহার হয়েছে, এই লাইনটা দুইবার হয়েছে। আপনারা অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন যে অনেক সময় একটা লাইন কয়বার ব্যবহার হয়েছে ওগুলোও কিন্তু দেয়, ঠিক আছে? রাইট, নিরুপায় ভাঙে দুধারে। আচ্ছা, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, আচ্ছা ওগো এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? ওগো এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার বলতে পারবেন? ওগো তুমি, এটা কি আবেগ শব্দ না যোজক শব্দ না সামথিং কি কি জানি আছে না? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এটাকে বলা হচ্ছে সম্বোধন পদ, অথবা আমরা আবেগ শব্দও বলতে পারি। সম্বোধন পদ, সম্বোধন পদ মানে হচ্ছে স্যার যার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হয়, ঠিক আছে? দৃষ্টি আকর্ষণ করা হয়, যেমন দেখেন বলবীর, বল উন্নতম মশির, এই টাইপের। হ্যাঁ, আবেগ, আবেগও হয়। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বিদেশ মানে এখানে শিল্পলোকের প্রতীক, যেখানে মানুষের কর্ম ঠাঁই পায়, বিদেশ। আচ্ছা এখানে বিটা বলেন তো, এটা কি উপসর্গ নাকি মূল শব্দ বিদেশ? হ্যাঁ, এক্সক্লামেটরি, রাইট, এই তো পারতেছেন। শুনেন, বিষয়টা হলো কি, আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। আমরা ধাক্কা দিলে আপনাদেরকে, মানে আমরা যদি আপনাদেরকে এগুলা কোয়েশ্চেন করি, বারবার বিরক্ত করি, তখন আপনাদের বের হয় না। আমরা যদি এগুলা বিরক্ত না করি তাহলে আপনাদের মধ্যে হচ্ছে এই সুপ্ত প্রতিভাটা প্রকাশ পায় না, ঠিক আছে? আর অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো আসবে, আপনার এটা আসবে না টিএসসি মানে এই, ঢাকা ইউনিভার্সিটি মানে এই, কিচ্ছু না, ঠিক আছে? কিচ্ছু না, সময় নষ্টের কারখানা। রাইট, এটা একটা উপসর্গ, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, রাইট, কোথা যাও কোন বিদেশে, এটা উপসর্গ,
মাঝি দৃষ্টি আকর্ষণ, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক শব্দের সন্ধি বিচ্ছেদটা করেন তো স্যার। বারেক এই শব্দের সন্ধি বিচ্ছেদটা পারেন কিনা দেখি। বারেক আমাদের আরেকটা কবিতা ছিল, ছোটবেলায় আমরা পড়ছিলাম, রাখাল ছেলে বারেক ফিরে চাও, মনে আছে? বারেক শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? জাস্ট অর্থ মিলান, তাহলে পেরে যাবেন। এগুলো একটু ব্যতিক্রমী সন্ধি। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এই দেখছেন এটা একটা অ্যাডভার্ব। ভিড়াও তরি, তরি কিন্তু একটা মানে কি বলবো আমরা, অবজেক্ট হিসাবে আছে। তরিকে ভিড়াও কুলেতে এসে। আচ্ছা, বারেক শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে দেখি, পারেন কিনা? না স্যার, না, এই একটু বার যোগ এক দিলেও হবে, দুইটা ভাবে দিলে হবে স্যার। বার যোগ এক, এইটা হচ্ছে বেটার হয় হচ্ছে এক যোগ বার, দুইটাই রাইট। এক যোগ বার আর বার যোগ এক একই কথাই, ঠিক আছে? হ্যাঁ, বার যোগ এক। যেও জেঠা যেতে চাও, এই যে দেখেন, যেও জেঠা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, ঠিক আছে? যারে খুশি তারে দাও শুধু তুমি। আচ্ছা বলেন তো, এই বাক্যটা এইটা কোন ধরনের বাক্য? যেও জেঠা যেতে চাও, যারে খুশি তারে দাও, এইটা কোন ধরনের বাক্য? সরল জটিল না যৌগিক? সরল জটিল না যৌগিক? যেও জেঠা যেতে চাও, যারে খুশি তারে দাও, কি দিবে? ধান দেওয়ার কথা বলতেছে। যে শুধু তুমি নিয়ে যাও খনি খেসে। খনি খেসে মানে হচ্ছে কি স্যার? স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে? শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, আমারই সোনার ধান কুলিতে এসে, মানে আমার সৃষ্টিকর্ম যেন, মানে হচ্ছে কবির সৃষ্টিকর্ম যেন নৌকায় ঠাঁই পাই, এইটাই বলতেছে, ঠিক আছে? যেও জেঠা যেতে চাও, যারে খুশি তারা দাও। মনে রাখবেন, যখন তখন, যা তা, যারা তারা, এগুলো সব হচ্ছে আমাদের, এই দেখছেন, জটিল বাক্যের উদাহরণ। এগুলো সব হচ্ছে জটিল বাক্য। এই ইন্টারমিডিয়েট ঠিক মতো পড়েন নাই, হ্যাঁ? বুঝতেছি না, সব এক লগে ভুল করে কেমনে মানছে? একসাথে সবাই ভুল করে কিভাবে? হ্যাঁ, টোটালি আনপসিবল। বলুন, এটা জটিল বাক্য স্যার। আচ্ছা দেখেন, যত চাও তত লও তর, এই যে যত তত, এটাকে কি বলে স্যার? এটা যত তত, এটাও জটিল বাক্য। আর এটাকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক, যোজক মানে বুঝছেন? যোজক মানে হচ্ছে একটা একটার উপর ডিপেন্ডেবল এখানে। আবার আমরা যদি বলতাম স্যার, আমরা যদি বলতাম যারা তারা, যারা তারা, বা এই দেখেন যে সে, দেখেন এইটাকে আমরা বলতাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এটাকে আমরা বলতে হচ্ছে সাপেক্ষ সর্বনাম, কারণ এটা সর্বনাম বা ব্যক্তির পরিবর্তে বসতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে যোজক হিসেবে বসতেছে। তারপর দেখেন, যত চাও তত লো তরণী পরে, এখানে একটা জিনিস দেখেন স্যার, এখানে পরের উপর দিয়ে একটা চিহ্ন আছে, এটাকে বলে ইলেক চিহ্ন। ইলেক, ইলেক মানে হচ্ছে লোপ পাওয়া। ইলেক মানে হচ্ছে লোপ পাওয়া, বুঝতে পারছেন? লোপ পাওয়া, ইংরেজি দেখবেন আর আছে আর নাই দিয়াছি ভরে, এই ধরনের অনুদান ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। এতকাল নদীকুল, নদীকুল মানে জীবনের প্রান্ত, যাহা লয়েছিল ভুলে, তার মানে দেখেন এটা একটা সাধুরীতির একটা শব্দ বুঝাইতেছে। যাহা লয়েছিল ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে কি? সুবিন্যস্ত ভাবে, ঠিক না? থরে বিথরে মানে হচ্ছে কি? সুবিন্যস্ত ভাবে। এখন আচ্ছা দেখি, এখান থেকে একটা কোশ্চেন করি স্যার, দেখি পারেন কিনা আপনারা। কাঁপে বেদনায় থর থর, এটা কোথায় আছে? কাঁপে বেদনায় থর থর মানে কোন জিনিসটা থর থর করে কাঁপে? পারবেন? কাঁপে বেদনায় থর থর, আর কিছুই বললাম না। আরেকটা বাক্য লিখতেছি, থরে থরে শহরের পথে। থরে থরে শহরের পথে, কোন দুইটা কোন রচনার অংশ? কোনটা কোন রচনার অংশ দেখি, পারেন কিনা কেউ? বয়স্ক লোক কাঁপে বেদনায় থর থর, না স্যার। 18 বছর বয়স, রাইট, মুক্তা। 18 বছর বয়স, এটা হচ্ছে 18 বছর বয়সের মধ্যে আছে। এই বয়স কাঁপে বেদনায় থর থর, গুড। আর বলো কি, থরে থরে শহরের পথে, এটা কোথায় আছে? রাইট, ফেব্রুয়ারি 1969। এটা ফেব্রুয়ারি 1969 আছে, ফেব্রুয়ারি। পরে স্লাইড দেখলে কিচ্ছু বুঝবো না, ক্লাস না দেখলে। আচ্ছা, সকলেই দিলাম তুলে থরে ভিতরে, এইটাও দেখেন একটা অ্যাডভার্ব।
এখন আমারে লহ করুণা করে, এখানে একটা জিনিস বুঝে নেন। আচ্ছা, এখন আমারে লহ করুণা করে, এটা কোন ধরনের বাক্য? আমি বলে দিই, মানে বাক্য বলতে এখানে কি বোঝাচ্ছি, এটা কি বিবৃতিমূলক বাক্য, নাকি প্রশ্নবোধক, নাকি অনুজ্ঞা, নাকি ওই যে প্রার্থনা, ইত্যাদি ইত্যাদি। দেখি কে বলতে পারবেন? এখন আমারে লহ করুণা করে, এটা কি বিবৃতিমূলক বাক্য, প্রার্থনা, অনুজ্ঞা, নাকি অন্য কিছু? ক্লাসটা শেষ করে দিই তাড়াতাড়ি। Who can say that? রাইট, এটা অনুজ্ঞা। এটা মনে রাখবেন, প্রাচীনকালে এই যে অনুজ্ঞায় হ ব্যবহৃত, অনুজ্ঞায় হ ব্যবহৃত, হ, বুঝতে পারছেন? প্রাচীনকালে অনুজ্ঞায় হ ব্যবহৃত। যেমন একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম, দেখেন, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। এখন তো ভাই এরা অর্থ মিলাইতে পারে না। অন্ধজনে দেহ আলো মানে কি ভাই? অর্থ কি এটার? দেহর লগে আলোর কি? আরে ভাই এটা দেহ না, এটা এই দেহ মানে হচ্ছে দাও, এই দেহ মানে হচ্ছে দাও। যেমন বিভীষণপতি মেঘনাদ কবিতা পড়তে গেলে আপনারা দেখবেন, ছাড়ো হো পথ আসিব ফিরে এখনই। ছাড়ো হো মানে কি? ছাড়ো, ঠিক আছে? তো এই যে এরকম দেহ, অন্ধজনে দেহ আলো, দেহ মানে কি? দাও। এখন আমার লহ করুণা করে, লহ মানে কি? নেও। তো প্রাচীনকালে অনুজ্ঞা পদের মধ্যে এই হটা ব্যবহার করা হইতো, ওইটাই। আচ্ছা, তারপর দেখেন স্যার, এবার সে ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। আচ্ছা, এই লাইনটা কোথায় আছে বলেন তো? কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। এটা কোথায় আছে বলেন তো? কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। বলতে পারবেন? তাহলে এই তরিটার একটা গুণ কি পাইলাম এখানে? কি ছোট সে তরি। এখানে কিন্তু ঠাই নাই তরি এটা বলা হয় রে, বলা হচ্ছে ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন কিরে, এখানে মাসের নাম কোনটা আছে? শ্রাবণ। শ্রাবণ গগন কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ, শ্রাবণের গগন। ঘন মেঘ ঘুরে ফিরে, ঠিক আছে, ঘন মেঘ ঘুরে ফিরে। আচ্ছা বলেন তো, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? হ্যাঁ, প্রতিদান কবিতায় ঘন মেঘ ঘুরে ফিরে, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এটা একটা সাধুরীতি শব্দ। নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে বিলীন হওয়ার শঙ্কা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বলেন, ঘন মেঘ ঘুরে ফিরে, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা? রাইট, মেঘ। এই তো, ভেরি গুড। মেঘটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। অনেক বড় আলোচনা করলাম আমরা, আর লাগবে না, থাক। অনেক কষ্ট দিলাম আজকে আপনাদেরকে, ঠিক আছে? এটা একটু পড়ে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে স্যার, এখানে মাত্রাবৃত্ত ছন্দে রচিত কি কি আছে এগুলো তো আছে। ছোট ছোট কথাগুলো, এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ স্যার। এগুলো রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য, ঠিক আছে? এই যে দেখেন, শূন্য বলতে কি, কৃষক বলতে কি, মাঝি বলতে কি, ঠিক আছে? তারপরে এই যে অনুধর্মমূলক কোশ্চেনগুলো, এগুলো রিটেনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন প্রতিদান কবিতা। এইটার আমি আপনাদেরকে জ্বালাবো না, হ্যাঁ, এইটার আমি আপনাদেরকে জ্বালাবো না, ঠিক আছে? এটা আপনারা দেখে নিতে পারবেন। খুব সহজ একটা কবিতা, ব্যাখ্যা আমি এখানে করে দিছি। সোনাত্তরীটা ডেমো হিসাবে আমরা দেখালাম যে আমরা ফার্স্ট পেপার থেকে কিভাবে সেকেন্ড পেপারে একটা কোশ্চেন মানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট পেপার থেকেও সেকেন্ড পেপার কোশ্চেন আনা যায়। আপনি এই কাজটা কখনোই করেন না যে ফার্স্ট পেপার যখন পড়বো ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড পেপার পড়বো না, এই কাজটা করে না। সেকেন্ড পেপারটা ফার্স্ট পেপারে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, ঠিক আছে? দেখি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। কারো কোনো কোশ্চেন? খুব সম্ভব অ্যাডমিশনের মধ্যে সবচেয়ে মানে কষ্টের ক্লাস রিসার্চকে আপনাদের কাছে এটা ফার্স্ট পেপারের দিক থেকে। কারো কোনো কোশ্চেন আছে? নাই? তা আমি ভাগলাম। আচ্ছা, এটা আজকে ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকবেন। প্রতিদান, হ্যাঁ। কি দেখতেছি দেখি, মেঘ, হ্যাঁ, অনেকে আছেন। প্রতিদান, ভাব সম্প্রসারণ সারাংশ স্যার পরে, এটা ইন্টারমিডিয়েট লেভেলের আসে, হ্যাঁ, সারাংশ এগুলো ইন্টারমিডিয়েটের আসে। কিছু শব্দের অর্থের পিডিএফ দিন স্যার। আমি পিডিএফ না দিয়ে
আপনাদেরকে বললাম বানান আন্দোলন একটা অ্যাপস আছে, এখনই নিয়ে নেন। বানান আন্দোলন, ঠিক আছে? নিরূপায়, আচ্ছা, বানান আন্দোলন একটা অ্যাপস আছে, আপনি নিজে বের করতে পারলে বেটার স্যার। এই অ্যাপসটা দেখেন বা ডিকশনারি দেখেন, আপনি নিজে নিজেটা বের করে নিতে পারবেন, ঠিক আছে? আমার উপর ডিপেন্ড করেন না। বানান আন্দোলন, ঠিক আছে? কি নাম হয়, সাজিউর রহমান মনে হয়, না মশিউর রহমান, যাই হোক। নিরুপায় শব্দটা উপায় নেই যার, নিরুপায়, উপায় নেই যার, নয় বহুব্রীহি সমাস, নিরুপায়। বাংলা ক্লাস সাধারণত ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা লাইভেই নিছি। এখন যেগুলো আমাদের সিলেবাসের কিছু বাইরে আছে এগুলো রেকর্ড নেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হচ্ছে যে আপনাদের আগ্রহ আছে, দেখি সামনে কী করা যায়। শর্ট সিলেবাসের বাইরে কত পার্সেন্ট কোশ্চেন থাকে স্যার? রাজশাহী, তারপর জাহাঙ্গীরনগর, চবি, 2-3টা কোশ্চেন অনেক সময় শর্ট সিলেবাস থেকে আসে, বা 2টা কোশ্চেন। এটা কোনো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে না, আবার নাও আসতে পারে, ঠিক আছে? এইটা ভাগ্যের উপর থাকতে হবে। বাংলা রিটেনের জন্য ইন্টার বেস্ট পড়াটাই পড়েন, ইন্টার বেস্ট। রিটেন আতঙ্কের কিচ্ছু না, রিটেন ইন্টার বেস্ট পড়াটা পড়েন। হ্যাঁ, ওকে স্যার, তাহলে ভালো থাকেন নাকি? ইন্টার বেস্ট পড়াটাই পড়বেন, সারাংশ, সারমর্ম, আর হচ্ছে যে ফার্স্ট পেপারের অনুধর্মমূলক কোশ্চেনগুলো, এগুলো বেশি করে পড়েন, ঠিক আছে? ভাব সম্প্রসারণ লাগবে না, আবার লাগবে না বললে আরেক বিপদ, আপনারা বলবেন আয়সা পড়ছে, হ্যাঁ এসিএস এর ভাইয়ার কারণে আমি ফেল করছি। বিষয়টা হচ্ছে এরকম, নিজে পড়ি নেই, দোষ কার? এসিএস এর ভাইয়ার, ঠিক আছে? এসিএস এর ভাইয়ারা পড়তে মানা করছে, না ভাই পড়ে নেন, সবই পড়ে নেন, আমি দোষ নিতে রাজি না। আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন, ভাইয়া পুরা, আল্লাহ হাফেজ।